আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এইচএসসি 26 এবং 27, বিশেষ করে আজকের ক্লাসটা এইচএসসি 26 স্পেশাল। তো আমরা যারা আছি 2026-এর পরীক্ষার্থী, যারা টেস্ট পরীক্ষা চলমান বা টেস্ট পরীক্ষা খুব নিকটেই সন্নিকটে আছে, সবাইকে বলবো যে আজকের ক্লাসে একটা বড়সড় ধামাকা হতে চলেছে। এই চরম শীতে একটা গরম ক্লাস হবে। সবাইকে একটু বলে দিব যে আমাকে একটু জানিয়ে দিতে আমাদের কমেন্ট বক্সে যে প্রপারলি দেখতে এবং শুনতে পারা যাচ্ছে কিনা, কোনো সাউন্ড ইস্যু আছে কিনা। আর সবাইকে একটু রিকোয়েস্ট করব, আজকের ক্লাসটা ততটুকুই ভালো হবে যতটুকু তুমি আমাদেরকে কোলাবোরেট করবা, একটু হেল্প করবা। আগে বলবো সবাইকে একটা রিয়াক্ট দিতে। তো আমি এখানে যাদের নাম দেখতে পাবো প্রত্যেকের আমি একটা রিয়াক্ট চাই। তার সাথে কমেন্ট বক্সে ন্যূনতম 5 জন বন্ধুকে মেনশন করতে হবে এবং নিজের টাইম লাইনে ক্লাসটা শেয়ার দিতে হবে। তো আমার ডিমান্ড এতটুকুই। যদি তোমাদের ভালো মতো এই জায়গাতে ইন্টারাকশন পাই এবং কোলাবোরেশন পাই, তাহলে আমাদের আজকের ক্লাসটা কিন্তু খুবই বড়সড় একটা ধামাকা হবে। এবং আমাদের ক্লাসের ডিউরেশন আমরা ফিক্স করিনি। আমরা যখনই দেখবো ক্লাসের ডিউরেশন নেমে আসছে, তখনই আস্তে আস্তে হয়তো আমাদের এন্ড থেকেও আমরা ক্লাসটা শেষ করে দিব। তো শুরু থেকেই জাস্ট আমাদের ক্লিয়ার হয়ে নেওয়া আমাদের আজকের ক্লাসের যেই মানে কন্টেন্ট আছে, আমি প্রথমে একটু কন্টেন্ট গুলাও দেখিয়ে দিব আর কি কি নিয়ে আলোচনা করব সেটাও দেখিয়ে দিব। তো শুরুতে একটু দেখি আমরা কারা কারা যুক্ত হয়েছি। সৌরভ ইসলাম যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। নীলা যুক্ত হয়েছে, সামিউল বাশার অল ক্লিয়ার, সঞ্জু হাসান, অবন্তিকা বিনতে আজহার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সবার কি অবস্থা, কেমন আছেন? নিলয়কে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সঞ্জু হাসান, হ্যালো। তো 15 জন মাত্র ভিউয়ার এখন পর্যন্ত, কিন্তু সবার রিয়াক্ট আমি পাইনি। তো এখন যারা আমার সাথে ক্লাসে যুক্ত আছো তাদেরকেও আমি বলবো যে একটু কাইন্ডলি জাস্ট একটা রিয়াক্ট দিতে। ঠিক আছে? রিয়াক্ট দিলে দেখা যাচ্ছে অনেকের টাইম লাইনে আমাদের ক্লাসটা যাবে, তো সেটা আমাদের জন্য একটু হেল্পফুল হবে। রোহান যুক্ত হয়েছে, অর্পা ওয়ালাইকুম আসসালাম। দেখো আমাদের কিন্তু আজকের ক্লাসটা একটু স্পেশাল, একটু না একটু বেশি স্পেশাল। সেটার কারণ হচ্ছে আমরা এটা বলছি ওয়ান শট টেস্ট এক্সাম এন্ড ফাইনাল হ্যাক। ফাইনাল হ্যাক মানে হচ্ছে ইভেন এই ক্লাসটা যাদের, অনেকে বলতে পারো যে স্যার আমার তো টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, আপনি এখন নিয়ে আসলেন ক্লাস, শেষ হলে কোনো সমস্যা নেই। এই ক্লাসটা এইচএসসি পরীক্ষার জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। তো সেই তুলনায় আমি যদি বলি 2027-এর যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের আজকের ক্লাসে একটু যদি দেখাই, আমরা আজকের ক্লাসে কি কি নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখাবো যে আমাদের আসলে দেখো গোলটা আমাদের 60 মার্কসের গ্রামার, 40 মার্কসের যে রাইটিং টপিক আছে, এর 100 মার্কস আমাদের কিন্তু সিলেবাস কভার করার কোনো প্রয়োজন নেই। পাস করার জন্য না, আমি প্লাস পাওয়ার কথা বলছি। তোমরা যদি এখানে ইংলিশে 80+ মার্ক নিতে চাও, সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের অনেকগুলো টপিক আমি নিজে এখানে কাটছাট করে দিব, যে সব তোমাদের পড়ার দরকার নেই। দেখো আমি এই জায়গাতে বলে দিয়েছি 80-20 রুল, অর্থাৎ তুমি 60% সিলেবাস কভার করে 80% মার্ক কিভাবে নিশ্চিত করবা, এনশিওর করবা, সেটা আমরা আজকের ক্লাসে দেখবো। শুধুমাত্র কিন্তু আমি এইটা বলেই শেষ করে দিব না যে আচ্ছা এই টপিকটা পড়ে নিবা। আমি ওই প্রত্যেকটা টপিকের কোন নিয়মগুলো থেকে প্রশ্ন আসবেই, এবং এটা আমরা 100% শিওরিটি দিয়ে বলতে পারি যে প্রশ্ন তোমার ওই নিয়ম থেকে আসবেই, এটা আমি লিখে দিব। ঠিক আছে? তো সবাইকে বলবো এই ক্লাসটা খুবই মনোযোগ সহকারে করতে এবং একটা পেন পেপার নিয়ে বসতে। একটু আমাকে সবাই জানিয়ে দিবা তো যে যারা ক্লাসে এখন যুক্ত হয়েছে সবার সামনে খাতা কলম আছে কিনা। সাউন্ড কম কেন বুঝি না, অন্য সব ক্লাসে সাউন্ড বেশি। আচ্ছা, এই ইস্যুটা আমি গত দিনের ক্লাসে লক্ষ্য করছিলাম, তোমরা বলছিলা, কিন্তু আমি কিন্তু ক্লাসে যুক্ত ছিলাম, আমার এন্ড থেকে কোনো প্রবলেম পাইনি। তো যাদের প্রথম থেকে মনে হচ্ছে সাউন্ড একটু কম, আমি জাস্ট রিকোয়েস্ট করব তোমরা হচ্ছে ক্লাসে একটু বাইরে যে আবার হচ্ছে রিজয়েন করতে, আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা যেটা বলবো, দেখো আমরা হচ্ছে আজকের গ্রামারের টপিক গুলাকে কয়েকটা লেভেলে তোমার ভাগ করে দিব, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তারপরে সেম জিনিসগুলো আমরা লেভেল 1-এ কোন কোন টপিক, এই প্রত্যেকটা টপিকের আবার আলাদা আলাদা করে আমরা মানে প্রধান যে কয়েকটা নিয়ম আছে যেগুলো মিস না, মানে মিস করা যাবে না, সেরকমটাও দেখিয়ে দিব। এরপরে কোনগুলো তোমার এখন স্কিপ করতে হবে বিশেষ করে টেস্ট পরীক্ষার আগে, সেটাও আমরা হচ্ছে দেখিয়ে দিব। দেখো লেভেল 2 আছে, লেভেল 3 আছে, তোমার টার্গেট কি হবে, তারপরে রাইটিং পার্টে তোমরা কি করবা, এই যে আর্টিকেল নিয়ে যখন আলোচনা করবো আর্টিকেলের কোন কোন নিয়মটা তোমার মিস করা যাবে না। তো বুঝতেই পারছো এখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? প্রত্যেকটা টপিকে আমরা কোন জায়গাতে ফোকাস করব, আমাদের হ্যাক্সটা কি, হার্ড টপিক গুলোর ক্ষেত্রে কি করব। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা বিগত 1 মাস ধরে দেখি আমাকে অনেকেই পার্সোনালি নক করছে যে স্যার রাইটিং পার্টের জন্য কিছু একটা বলেন, রাইটিং পার্টে সাজেশন দেন, কোন প্যারাগ্রাফ গুলা, কোন ফর্মাল লেটার গুলা, এইগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে টেস্টের জন্য, এইচএসসির জন্য। তাদের জন্য ভালো খবর হচ্ছে আমরা কিন্তু
জাস্ট একটা দেখাই দিই। এই যে তোমাদের জন্য আমরা একটা রাইটিং পার্ট ফাইনাল সাজেশন তৈরি করেছি, যেটা হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলা বোর্ড প্রশ্ন সেগুলোর উপর বেস করে, যে আমাদের ফর্মাল লেটারের ক্ষেত্রে কোনগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো কিন্তু আমি প্রত্যেকটা স্টার দিয়ে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, যে এটা কোন বোর্ডে আসে, কোন বোর্ডে হচ্ছে তোমরা হচ্ছে ভালো করে যদি মানে ফলো করো, এটা শুধুমাত্র টেস্ট পরীক্ষা না, তোমরা কিন্তু এইচএসসি পরীক্ষাতেও খুব ভালো একটা এই জায়গা থেকে আমার মনে হয় যে ফলাফল পাবা। হাই ইম্পর্টেন্স কোনগুলা, তোমার রাইটিং এর ক্ষেত্রে সাজেশন কিছু আছে, তারপরে কোন কোন নিয়মগুলা গাইডলাইন গুলা তোমাকে ফলো করা লাগবে, যেগুলা মিস করলে তুমি কিন্তু এই জায়গায় ভালো নাম্বার পাবে না, সেইগুলো কিন্তু খুব সুন্দর করে যাচ্ছে প্রত্যেকটা টপিকের জন্য। সো এই পিডিএফটা আমাদের জন্য এক্সক্লুসিভ। তোমরা যারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবা, আই রিপিট, ক্লাসের যারা শেষ পর্যন্ত থাকবা, আমরা ক্লাস চলাকালীন ক্লাসের মাঝেই কমেন্ট বক্সে তোমাদের একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হবে। তোমরা জাস্ট যে 2 মিনিটের মধ্যে গুগল ফর্ম এখন পূরণ না করলে হবে, সমস্যা নেই, জাস্ট ওই ফর্মের লিঙ্কটা রেখে দিবা, অথবা জাস্ট তোমার মাথায় থাকুক যে ক্লাস শেষ করতে হবে, তারপর গুগল ফর্ম ওটা পূরণ করবা, তোমার যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে আমরা সাথে সাথে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, বা যেভাবে তুমি নিতে চাও সেভাবে আমরা দিয়ে দিব। শুধুমাত্র এই সাজেশনই না, এছাড়া আমাদের অন্যান্য যে কোনো ধরনের গাইডলাইন বা সাজেশন যদি পেতে চাও, অবশ্যই আমাদের গুগল ফর্মটা তোমাদের পূরণ করা লাগবে। তাহলে আমরা একটু ক্লাসে চলে আসি। তোমরা এবার আমাকে প্রপারলি সবাই একটু বলে দাও, সবকিছু কি ঠিক আছে? সবাই ঠিক মতো প্রপারলি দেখতে শুনতে পারছো? আর দেখছি ইতোমধ্যে 51 পার্টিসিপেন্টস। আমি চাই এই সংখ্যাটা দ্বিগুণ তিনগুণ হোক, ঠিক আছে? যখনই দেখবো যে আসলে আস্তে আস্তে কমে যাচ্ছ তোমরা, তখন কিন্তু আমি নিজে মোটিভেশন হারিয়ে ফেলবো। সো সবাইকে আবারও বলবো, রিকোয়েস্ট করবো, প্লিজ শেয়ার দিস ক্লাস অন ইউর টাইমলাইন, এবং একটা রিয়াক্ট দিতে, তার সাথে কমেন্ট বক্সেও আমি কিন্তু সবার কমেন্ট দেখছি, আসলে কারা মেনশন করছো, ঠিক আছে? আমি অনেকদিন পরে আসলে তোমাদের সাথে ফেসবুক লাইভ ক্লাসে আসলাম, সো প্লিজ ট্রাই টু এঙ্গেজ অ্যান্ড মেক দিস ক্লাস মেমোরেবল ফর মি, ঠিক আছে? ওকে, আরমিন বলেছে ঠিকঠাক, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আজকের ক্লাসটা। দেখতে পাচ্ছি আমাদের পেইড ব্যাচের অনেকের নাম এখানে দেখা যাচ্ছে, যেমন আরমিন আমাদের সাথে যুক্ত আছে, আমাদের পেইড ব্যাচের নিলয় আছে, সাকিব আছে, রোহান, তানভীর, এই যারা যারা পেইড ব্যাচের আছো তারাও একটু সাউন্ড দিও, ঠিক আছে? ওকে, ভেরি গুড। মারিয়া, শিফা, শেয়ার ডান। ভাই শেয়ার করে কি করব, শেয়ার করলে কেউ আসে না। আচ্ছা, কেউ যদি না আসে সেটা তার ইস্যু, ঠিক আছে? তবে আমার কাছে মনে হয় আজকের ক্লাসটা ইমেন্স ভ্যালু তোমরা পেতে যাচ্ছ। ওকে, লেটস স্টার্ট টুডেজ ক্লাস। আমরা প্রথমে দেখো, আমাদের যাদের সামনে টেস্ট পরীক্ষা অথবা টেস্ট পরীক্ষা চলমান, তোমরা সবাই প্যানিকড হয়ে আছো, কারণ কলেজ থেকে ভয় দেখিয়ে রেখেছে যে টেস্ট পরীক্ষা যদি ফেল করো তোমাদের এইচএসসি পরীক্ষায় বসতে দিবে না, হুইচ ইজ ট্রু। এবং টেস্ট পরীক্ষায় কেন ফেল করবা? আর ফেল করার মতো সাবজেক্ট কি কি আছে? ইংলিশ আছে অ্যান্ড আইসিটি, যেটা তুমি যদি বিগত বছরগুলোর এইচএসসি পরিসংখ্যানও দেখো, এটাই কথা বলে। আমি যা অ্যাপার্ট ফ্রম ওই যে গ্রুপ সাবজেক্ট, যারা সায়েন্সের আছো তাদের হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, বা যারা বিজনেসের আছো তাদের হয়তো অ্যাকাউন্টিং, অথবা যারা হিউম্যানিটিসে আছো তাদের হয়তো ইকোনমিক্স, ওইগুলো বাদ দিয়ে যদি বলি ইংলিশ, আইসিটি, আমরা কিন্তু আইসিটির একটা ক্লাস গত পরশুদিন হয়তো আইসিটি ক্লাসটা গিয়েছে, তোমরা হয়তো এটা দেখেছো। আজকে আমরা ইংরেজির ব্যাপারে তোমাদেরকে একদম প্রো করে ফেলবো, ঠিক আছে? আজকের ক্লাসটা তোমার জন্য একটা গেম চেঞ্জার হবে। দেখো, রিয়েলিটিটা কি, আমরা সবাই এই জিনিসটা প্রথমত অ্যাকনলেজ করতে হবে, ইংরেজির দ্বিতীয় পত্রে যে সিলেবাসটা, এটা কিন্তু বিশাল একটা সিলেবাস, কারণ তোমার 12টা গ্রামারের টপিক। এবং আমি যদি এই জায়গাতে আরেকটু এক্সপ্যান্ড করি আইডিয়াটা, আসলে 12টা গ্রামারের টপিক বললে যে শুধু 12টা গ্রামারের টপিক আমাদেরকে শিখতে হয় তা কিন্তু না। এক চেঞ্জিং সেন্টেন্সের জন্য তোমাকে ভয়েস শিখতে হবে, তোমাকে ডিগ্রি শিখতে হবে, তোমাকে ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে হবে, ঠিক আছে, তারপরে সেন্টেন্সের অর্থ অনুসারে প্রকারভেদ শিখতে হবে। সো মানে ইজ এ লট অফ ওয়ার্ক, তাই না? ওই একটা টপিকের জন্য দেখো 4-5টা টপিক তোমাকে শিখতে হবে। তাহলে গ্রামারের এমন কোনো জায়গা নেই, এমন কোনো অলিগলি নেই যেটা তোমাকে যাওয়া লাগবে না। সো এটা প্রচুর আমাদের হচ্ছে টপিকটা যদি চিন্তা করি, সিলেবাসটা বিশাল। এই বিশাল সিলেবাসের মধ্যে আমাদের আসলে কতটুকু সিলেবাস আসলে ইম্পর্টেন্ট? দেখো, সবগুলো ইম্পর্টেন্ট, ডোন্ট গেট মি রং, বাট কতটুকু সিলেবাস কাভার করলে আমরা সব থেকে বেশি আউটপুট পাবো, সেটা আমি আজকে তোমাদের বলবো। সময় খুব কম, তো অনেকের হয়তো 2 দিন পরেই পরীক্ষা, অনেকের হয়তো 4 দিন পরে, কারো কারো আছে 1 সপ্তাহ পরে। সো যার যেরকম সময় আছে সে সেইভাবে ফিক্স করবো। অনেকের হয়তো আগামীকালকেই তোমার হচ্ছে পরীক্ষা। আজকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, আজকে ক্লাসে মোটামুটি তোমার পরীক্ষার একটা প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? সব টপিক সমান গুরুত্বপূর্ণ না, এটা আমরা আগে বুঝে নিলাম। এখন আসো আমাদের আজকের গোল কি। আমি সবসময় বিলিভ করি, ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক হার্ড অলওয়েজ, ওয়ার্ক স্মার্ট,
ঠিক আছে, স্টাডি স্মার্ট, আমরা এই পদ্ধতি ফলো করব। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে শর্টকাটে, শুধু পাস মার্ক না, আমরা কিভাবে শর্টকাটে A+ পেতে পারি। ওকে, আমাদের এটা সবাই আমরা জানি, আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 60 মার্কস হচ্ছে গ্রামারের, আর 40 মার্কস হচ্ছে রাইটিং পার্টে। এখন তোমরা অনেকে গ্রামার নিয়ে ভয় থাকো, কিন্তু আসল গেম চেঞ্জার কোনটা এটা অনেকে আমরা মানে ভুলে যাই বা অনেকে জানি না, উপলব্ধি করি না। আমাদের কিন্তু রাইটিং পার্টের জন্য সেই রকম ভাবে স্পেশালি কোনো প্রিপারেশন থাকে না, কারণ ছোটবেলা থেকে আমরা শিখে আসছি যে প্যারাগ্রাফ রাইটিং, ঠিক আছে, প্যারাগ্রাফ রাইটিং কি, জাস্ট মুখস্থ নির্ভর। আমাদেরকে কেউ কখনো হাতে ধরে এভাবে হাতে কলমে শেখায়নি যে প্যারাগ্রাফ রাইটিং এর জন্য কৌশল আছে, এবং সেটা তো তুমি খুব সুন্দর করে কিন্তু সহজ নিয়মে প্যারাগ্রাফ লিখতে পারো, যেটা তোমার অত, দেখো তুমি এটা হিউম্যানলি ইম্পসিবল। এখন তুমি যদি বিগত 3-4 বছরে শুধু ঢাকা বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করো, এমন কোনো প্যাটার্ন তোমাকে কেউ দিতে পারবে না যে এই প্যারাগ্রাফই আসবে বা এই 15টা প্যারাগ্রাফ দিলাম এর মধ্যে একটা আসবে, এটা কলেজে পসিবল, ঠিক আছে। বাট তুমি যদি বোর্ড প্রশ্নগুলো দেখো, অনেকগুলো আছে যেগুলো একদম ক্রিয়েটিভ। সো তুমি যদি ক্রিয়েটিভ রাইটিং না জানো, প্যারাগ্রাফ লেখার নিয়ম যদি না জানো, কম্পোজিশন লেখার নিয়ম যদি না জানো, তুমি কখনোই রাইটিং এ ভালো করবে না। এখন তুমি গ্রামারে 60-র মধ্যে যদি ধরে নিলাম তুমি গ্রামারে খুবই ভালো, প্রো, তবুও 45 to 50 মার্কস তুমি এখানে নিশ্চিত করতে পারো। বাকি 30 মার্ক তোমার কোথা থেকে নিতে হবে তাহলে? অবশ্যই রাইটিং। এখন রাইটিং এ 30 মার্ক পাওয়া অনেকের কাছে মনে হয় ইম্পসিবল টাস্ক, কিন্তু আমি বলি রাইটিং এ 30 পাওয়া কোনো ব্যাপার না। আমরা সেটাও আজকে দেখবো যে রাইটিং এ কিভাবে তোমরা খুব ভালো করতে পারো। ওকে, আর এটা প্রথমেই বলে দিয়েছি যে আমরা আজকের ক্লাসে যেটা ফোকাস করব, তোমাদের শিখিয়ে দিব যে কিভাবে 60% সিলেবাস কাভার করলে তোমরা 80% মার্ক পেতে পারো। সো 80% মার্ক পাওয়ার জন্য, অর্থাৎ 80 মার্ক পাওয়ার জন্য যে তোমার 80% সিলেবাস কাভার করতে হবে, ব্যাপারটা এরকম না। ওকে, আমাদের আজকের যে ক্লাসের গোল, এই ব্যাপারে কি সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসের গোল কি? সবাইকে আমরা, আর উই অন দ্য সেম পেজ? প্যারাগ্রাফ মুখস্থ হয় না, 33 পাইলে অনেক। আচ্ছা, 33 পাইলে অনেক। তাহিদ হৃদয় ভালো একটা ব্যাটসম্যান। এখন তাহিদ হৃদয় তো ঢাকা ইউনিভার্সিটি আমাদের ছোট ভাই, তো তুমি একটু ঢাবিতে যেতে হবে। 33 পাওয়ার টার্গেট করলে হবে না, ওই 33-কে 3 33 99 করতে হবে। আর যদি তোমার 33 পাওয়া নিয়ে কনসার্ন থাকে, প্লিজ বেয়ার উইথ আস, আজকের ক্লাসে তুমি 33 পেয়ে যাবা, ঠিক আছে। আর আমি একটু কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট করবো, দেখো হ্যাঁ ক্লাসে মাঝে মাঝে মজা আমিও করি, বিনোদন তো করবোই, কিন্তু ক্লাসে যদি তুমি ঠিক মতো মনোযোগটা না দাও, তোমার কিন্তু মূল অবজেক্টিভ যেটা, সেখান থেকে তুমি সরে আসবা, So, ভালো করতে পারবা না, ঠিক আছে। ওকে, ভেরি গুড। সো লেটস স্টার্ট। আমরা যেটা করে নিব এখন, দেখো তোমাদের গ্রামারের টপিক আছে 12টা, লেটস সে 12টা টপিক। তোমরা সবাই জানো প্রত্যেকটা টপিক হচ্ছে 5 মার্ক করে, সো 60 মার্কস, রাইট। গত 5-6 বছর, অর্থাৎ আমাদের যখন কোভিড চলছিল, কোভিড পরবর্তী সময়ে শর্ট সিলেবাস যখন চলছিল, তখন কিন্তু আমাদের এইরকম মার্ক ডিস্ট্রিবিউশন ছিল না। যেমন কিছু কিছু টপিক ছিল যেগুলো হচ্ছে 7 মার্ক করে আছে, কিছু কিছু টপিক যেটা 5, আবার কিছু টপিক আছে যেগুলো 10। যেমন ধরো কমপ্লিটিং সেন্টেন্স, সেখানে আছে 10 মার্ক। আবার মডিফায়ারের মধ্যে আবার ধরো 5 মার্ক দিয়ে রাখছে। সেন্টেন্স কানেক্টর আর রাইট ফর্ম ভার্ব, এগুলোতে আবার 7 মার্ক ছিল। কিন্তু তোমাদের ক্ষেত্রে এরকম কোনো ঝামেলা নেই, প্রত্যেকটা টপিকই 5 মার্ক করে ক্যারি করে, সো 60 মার্কস। এখন এই যে 12টা টপিক, এই 12টা টপিককে আমি তোমাদেরকে 3টা লেভেলে ভাগ করে দেবো। লেভেল 1, যেই টপিকগুলা খুবই ইজি এবং তুমি খুবই কম ইফোর্টে, খুবই কম সময়ে তুমি কিন্তু ওই টপিকগুলো থেকে ভালো মার্ক নিয়ে আসতে পারবা। তাহলে আমি প্রথমে এইটা দেখাই দেবো যে লেভেল 1-এর মধ্যে কোন কোন টপিকগুলো আছে, এবং সেই টপিকের কিছু হাই ফ্রিকোয়েন্সি রুলও আমরা আলোচনা করবো আজকের ক্লাসে। লেভেল 2-তে আমরা দেখবো যে যদি লেভেল 1 তোমার শেষ হয়ে যায়, ঠিক আছে, তারপরে তুমি লেভেল 2-তে যাইতে পারো, যেগুলোতে একটু মোটামুটি মিডিয়াম ইফোর্ট লাগবে, কারণ লেভেল 1-এর কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, তুমি লেভেল 2-এর এই টপিকগুলো ভালো মতো পারবা না। নিয়ম মুখস্থ করে, কিন্তু মুখস্থ নির্ভর কোনো ক্লাস করে তুমি আসলে কিছুই করতে পারবা না। আর লেভেল 3 হচ্ছে এটা একদমই এক্সট্রিমলি হার্ড, ঠিক আছে, ওইগুলোর জন্য তোমার গ্রামার সেন্স খুবই ভালো হওয়া লাগবে, এবং এগুলো খুবই টাইম কনজিউমিং। তো যারা টেস্টের আগে প্যারা খাচ্ছ যে সিলেবাস কভার হচ্ছে না, তাদের জন্য আমি একবারে বলবো যে এগুলো তুমি বাদ দিয়ে রাখো, ঠিক আছে। তাহলে এই যে 3টা লেভেল, এখন আসো লেভেল 1-এ আমরা কোন কোন টপিকগুলোকে দিচ্ছি। সবাইকে আবারও বলবো, তোমরা অবশ্যই এই যে টপিকগুলো আমি লিখে দিয়েছি, এখানে তো আছেই, তোমরা খাতাতে লিখে নাও, ঠিক আছে। খাতাতে লিখলে যেটা হবে, তোমার এই যে মাসেল মেমোরি, এটা কিন্তু ওর সাথে মানে কি হচ্ছে,
অ্যালাইন করছে। তাহলে প্রথমত আর্টিকেল, আর্টিকেল যে টপিকটা আছে তুমি খুব সহজেই এখান থেকে 5-এ 5, আর যদি 5-এ 5 নাও পাও তুমি 5-এর মধ্যে 4 পাওয়া কিন্তু খুবই ইজি। স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস আর ফ্রেজ, এইটাতে 5-এ 5, এটা যে কেউ, ঠিক আছে, চোখ বন্ধ করে যদি তুমি লেখো তবুও 5-এ 5 পাওয়া এখানে সম্ভব। এই দুইটা নিয়ে অনেকে ঝামেলা আছে, কিন্তু আমি যেভাবে এই দুইটা, যেমন আমাদের পেইড ব্যাচের মধ্যেও আমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে 3টা ক্লাস হয়েছে। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আমরা আছি, একটু কাইন্ডলি সবাই একটু আমাদের নিজেদের রিভিউ শেয়ার করি তো ক্লাসে, যে এখন আমাদের রাইট ফর্মের রাইট ফর্ম অফ ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্স অবস্থা কি, এবং আমরা আগে যেখানে ছিলাম যে অবস্থানে সেখান থেকে সিগনিফিকেন্টলি বেটার অবস্থায় আছি কিনা। সো এটা আমরা এমন ভাবে দেখবো যাতে এক ঢিলে দুই পাখি হয়, ঠিক আছে। আমরা একটু পরে আসছি এখানে। সো এখানেও কিন্তু খুব সুন্দর মতো আমরা 10-এর মধ্যে 8 ধরেই রাখতে পারি। প্রোনাউন রেফারেন্স, এখানেও আমরা সেফ সাইডে থাকার জন্য 4। পাংচুয়েশনে আমরা 5-এ 5ও পেতে পারি, আবার যদি একটা ভুলও যায় 4.5 পাওয়া খুবই সহজ। মডিফায়ারের ক্ষেত্রে আমি বলবো যে এখানে যারা পারবে 3 অথবা 4, এটা আমরা কিন্তু সবগুলা বেয়ার মিনিমাম ধরছি, যে আমরা যদি একটু স্ট্র্যাটেজিক্যালি এবং মানে একটু জাস্ট হার্ড ওয়ার্ক করি, এখানে একটু ফোকাস দিয়ে অ্যাটেনশন দিয়ে যদি আমরা শিখি, আমরা কিন্তু এখানে তাহলে দেখো 4-5-এ 9, 8-17, 17-4-21, 21 আর 4-25, 25 আর হচ্ছে 4.5, তাহলে এই যে 29.5, 30, তুমি দেখো এই জায়গায় আমাদের কত মার্ক, 1 2 3 4 5 6 7 8, তাহলে 50-40, 40-এর মধ্যে তুমি 30 মার্ক কিন্তু এই জায়গাতে এমনিতে পেয়ে যাচ্ছে। এই যে যে বলছিলা যে স্যার 33 পাইলে অনেক, তোমাকে এখানে আমি 30 মার্ক দিয়ে দিব, ঠিক আছে। তাহলে একটু থাকতে হবে আমাদের সাথে। সেরা ক্লাস ছিল, থ্যাংক ইউ। আরমিন আমাদের পেড ব্যাচ স্টুডেন্ট, স্যার অনেক হার্ড লাগতো, আপনার ক্লাস করার পরে পুরো টপিকটা ইজি হয়ে গেছে। আচ্ছা এই, আমি কিন্তু তোমাদেরকে শিখিয়ে রেখেছি, আগে বলো যে কত টাকা খেয়েছো আমার কাছ থেকে। নিলয় আমাদের আরেকজন স্টুডেন্ট, অনেক হার্ড লাগতো স্যার, পুরো টপিকটা ইজি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। 27-এর পরীক্ষার্থী, তাহলে এই ক্লাস করে আমার লাভ আছে? লাভ নাই মানে কি? 27-এর পরীক্ষার্থীর কি এই টপিকগুলো নাই? মেন ব্যাপার হচ্ছে 25 পর্যন্ত আমাদের সিলেবাস ছিল একরকম, 26-27-এর ক্ষেত্রে কিন্তু সিলেবাস সেম। সো আমাদের এই জায়গাতে 27 হোক বা 28 হোক বা 25 হোক, ইট ডাজেন্ট ম্যাটার, এই যে টপিক সবার ক্ষেত্রে আছে। তো কোন টপিকটা আসলে আমরা কোন অ্যাপ্রোচে গেলে সেটা আমাদের সব থেকে ভালো এফিসিয়েন্টলি আমরা সব থেকে ভালো আউটপুটটা নিয়ে আসতে পারবো, সেটা তো সবার জন্য কাজে লাগবে। এখন আসো লেভেল 2-তে কি কি আছে। কারণ লেভেল 1-এর ওই টপিকগুলো যদি শেষ করে ফেলতে পারি, লেভেল 2-তে আমি রেখেছি ন্যারেশন, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম। সো এই 3টাতে আমরা তখনই আসবো যখন আমরা ওই 8টা টপিক খুব ভালো মতো পারবো, ঠিক আছে। আর লাস্টে লেভেল 3-তে আমি 2টা রেখেছি, একটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস। এই 5 মার্ক পাওয়ার জন্য তোমাকে ওই যে আমি মানে আর্গুয়েবলি যদি বলি, ওইগুলো প্রত্যেকটা করার পরে তোমার যে ইফোর্টটা লাগবে, যে সময়টা লাগবে, এই একটা ভদ্রলোককে শেষ করার জন্য তোমার সেম ইফোর্ট, সেম সময় হচ্ছে প্রয়োজন হবে। কানেক্টরের ক্ষেত্রেও তাই, কানেক্টরের ক্ষেত্রেও তোমার প্রচুর পরিমাণে গ্রামার সেন্স কাজে লাগাতে হবে, তোমাকে সেন্টেন্স ফ্লো বুঝতে হবে, ঠিক আছে, কোহেরেন্স এটা বুঝতে হবে, লজিক্যাল ফ্লো বুঝতে হবে, না হলে তুমি কানেক্টর ভালো পারবে না। এইগুলো যদি হয়ে যায়, এখন আসো তোমার টার্গেট কি। তোমার টার্গেট হচ্ছে আগে লেভেল 1 শেষ করা। লেভেল 1 শেষ করে লেভেল 2-তে ঝাঁপিয়ে পড়বা না, তোমার কাজ হবে লেভেল 1 শেষ করার পরে তোমাকে রাইটিং পার্ট ধরা, ঠিক আছে। সো লেভেল 1 যদি শেষ করো, ধরে নিলাম যে এখানে তুমি 40-এর মধ্যে 30 হয়ে গেছে, রাইটিং পার্টে তোমার 40-এর মধ্যে ন্যূনতম এই জায়গায় 25 ধরে রাখতে হবে, এটা কিন্তু আমি ন্যূনতম বলছি, ঠিক আছে। তারপরে লেভেল 2, লেভেল 3 এইগুলা যদি করতে পারো, ন্যূনতম তুমি এই জায়গা থেকে কিন্তু 70+ মার্ক পাচ্ছ, হুইচ ইজ আ লট। যারা চিন্তা করছে পাস করবো কিনা, বা 30-40 পর্যন্ত আসে, স্যার এটাকে কিভাবে টেনে আমি 60-70 পর্যন্ত আনতে পারি। তো আমাদের আলটিমেট টার্গেট তো হচ্ছে এখানে যত ভালো করা যায়, মানে অ্যাবাভ 80 পাওয়া। কিন্তু আজকের ক্লাসের জন্য আমরা দেখাচ্ছি যে টেস্ট এক্সামের জন্য দিস ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি অ্যাকর্ডিং টু মি, ঠিক আছে। তাহলে এখন আসো আমাদের প্রথম প্রশ্ন, লেভেল 1-এ যদি চলে আসি, আর্টিকেলস, কোয়েশ্চেন নাম্বার 1। তাহলে আমাদের আর্টিকেল যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আমি যদি ভুল না করি আমাদের একদম ছোটবেলা থেকেই থাকে। আর্টিকেলের প্রশ্নটা ক্লাস 6-7-এও আমরা করেছি, 8-9-10-এও করেছি। কারণ আর্টিকেল প্রশ্নতে এইচএসসি-তে আমাদের 10টা গ্যাপ দেওয়া থাকে, প্রত্যেকটা গ্যাপ 0.5 করে, সো 5 মার্ক। তার মানে প্রত্যেকটা গ্যাপের জন্য আমি হাফ মার্ক করে পাবো। এখন এই জায়গাতে আমাদের যেটা করতে হবে, ফোকাসটা কোথায় দিতে হবে। আর্টিকেলের নিয়ম, আমি যদি এখন বাংলাদেশের কোনো বইয়ের নাম করছি না, কিন্তু প্রথম সারির যে বইগুলো আছে সেগুলো যদি তুমি একটু খুলে দেখো, দেখবা যে শুধু রুলস অফ এ এন এটা দিয়ে রুলস দিয়েছে প্রায় 22টা 23টা, ঠিক আছে। তারপরে দা এর রুলস দিয়েছে এরকম 25টা,
তারপরে অমিশন অফ আর্টিকেল মানে ক্রস কোথায় দিতে হবে সেখানে এরকম 15টা রুলস আছে। তাহলে তোমাকে 60-70টা রুলসের পরে তুমি 5 মার্ক নিশ্চিত করবা, ব্যাপারটা এরকম। আসলে এর কোনো যৌক্তিকতা আমি দেখি না। কারণ তুমি যদি বিগত 5-6 বছরের প্রশ্ন না, তুমি যদি বিগত যত বছরের প্রশ্ন আছে যদি সলভ করো, তাহলে দেখবে একটা কমন প্যাটার্ন আছে, যে কিছু কিছু রুল আছে যেগুলাই সবসময় এসে থাকে। তোমার ফোকাসটা দিতে হবে ওই জায়গাতে। যেমন স্টুডেন্টরা সব থেকে বেশি ভুল করে যে কোন জায়গাতে ক্রস দিতে হবে। এখন এইটা তুমি তাহলে কোন বই ধরে করবা, তাই না? মজার ব্যাপার হচ্ছে, আমি যদি তোমাদের একটু দেখাই, আমাদের যে আমাদের পেইড ব্যাচ নিয়ে একটু পরে কথা হবে, কিন্তু আমি জাস্ট দেখাতে যাচ্ছি যে আমাদের যে বইটা আছে, হ্যাঁ, আমি খুব যত্ন নিয়ে এই বইটা লিখেছি, খুবই যত্ন সহকারে। আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার মধ্যে আছে। এটা কিন্তু বাই এনি মিনস কোনো বাজারে যত গ্রামার বই আছে সেগুলোকে রিপ্লেস করার জন্য না। আমি বলবো না যে তোমার যে বইটা আছে ওটা বাদ দিয়ে তুমি এটা নাও। এটা হলো স্ট্র্যাটেজি বুক। আমি জাস্ট তোমাদের একটু দেখাই। হ্যাঁ, এখান থেকে আমরা আর্টিকেলটা একটু পড়বো। দেখো, আমরা যদি একটু চলে আসি বইটাতে, এই যে আমাদের বইয়ের, এটা হচ্ছে আমাদের সফট কপি ভার্সন। সো এই জায়গাতে তোমরা একটু আমাকে বলবা যে তোমাদের কোনো বই এগুলো দেখেছে কিনা। যেমন আমি প্রথমে যেটা দিয়েছি, বইটা তোমরা কিভাবে ব্যবহার করবা, ঠিক আছে? আমাদের এখানে যতগুলা টপিক আছে, ধরো আর্টিকেল হোক, ন্যারেশন হোক, প্রিপোজিশন হোক, প্রত্যেকটা টপিকে প্রথমে একটা স্টেপ দেওয়া আছে যেখানে হচ্ছে মাস্ট নো হ্যাক্স, মানে এই রুলগুলো তোমাকে জানতেই হবে। প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে আমরা এরকম কিছু, এটাকে আমি বলেছি গোল্ডেন রুলস, ঠিক আছে? এই রুলগুলো যদি তুমি জানো, তাহলে শত শত রুলস মুখস্থ না করে এই 5-10টি রুল আয়ত্ত করলেই তোমরা বোর্ড প্রশ্নে 80% তোমরা দেখবে এখান থেকে তোমরা সলভ করতে পারছো। নাম্বার 2-তে আমি দিয়েছি ট্র্যাপ অ্যালার্ট, মানে ওই টপিকে কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রত্যেকটা না, ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ভুল করে। তো ওই জায়গাতে আমি অ্যালার্ট দিয়েছি যে শিক্ষার্থীরা কোথায় ভুল করে, সেটা আমি এক অংশে দেখিয়েছি। নাম্বার 3-তে আমি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেছি। আনলাইক আদার মেইন স্ট্রিম বুকস, যেখানে শুধুমাত্র ধরো তোমার প্রশ্ন দেওয়া থাকে আর একটা হচ্ছে সলিউশন দেওয়া থাকে, সলিউশনে তুমি বের করে জাস্ট উত্তরটা দেখো। কিন্তু আমি এই জায়গাতে যদি একটু তোমাদের দেখাই, দেখো এখানে আমি প্রত্যেকটা মার্ক ডিস্ট্রিবিউশনও আছে। টাইম ম্যানেজমেন্ট, এই একটা জিনিস আমি সবসময় স্টুডেন্টদের কাছ থেকে প্রশ্ন পেতাম যে স্যার কোনটা আগে লিখবো, কোন টপিকে কত মিনিট সময় মানে স্পেন্ড করা উচিত। এটা খুব সুন্দর করে বইয়ের মধ্যে দেওয়া আছে যে তুমি আইটেম 1 থেকে 5 পর্যন্ত কত মিনিট করে করবা, তারপরে কত মিনিট রাইটিং পেপারে কতটুকু কি করবা, হাতের লেখা কেমন হওয়া উচিত, ফাইনাল রিভিশনের জন্য কত মিনিট তোমার থাকবে, সব কিছু সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এখন যদি দেখাই তোমাকে আর্টিকেল, দেখো তো আর্টিকেলে আমরা প্রথমে দিয়ে যাচ্ছি যে এখানে আসলে প্রশ্নটা কিভাবে সলভ করতে হয়। দ্বিতীয়তে যে বললাম প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে মাস্ট নো হ্যাক্স, সো গোল্ডেন রুল। দেখো আমি এখানে 5টা রুল দিয়েছি, এই 5টা রুল থেকে তুমি 80% বোর্ড প্রশ্ন সলভ করতে পারবা জাস্ট এই 5টা রুল থেকে, ঠিক আছে? তাহলে এই 5টা রুলের পরে তোমাকে দেখতে হবে এই যে ট্র্যাপ অ্যালার্ট, যেখানে বলেছিলাম যে স্টুডেন্টরা সব থেকে বেশি ভুল করে, তাহলে এইটা তোমাকে একবার চোখ বুলিয়ে নিতে হবে। তারপরে তোমার যদি দেখো এই যে বোর্ড প্রশ্ন, তো বোর্ড প্রশ্ন অন্য জায়গাতে কি থাকবে, মর্নিং মর্নিং ওয়াক ইজ, এই জায়গাতে আমাদের সলিউশনে দেওয়া থাকবে যে এ, কিন্তু আমি কিন্তু এখানে শুধুমাত্র এ দিয়ে বসে নেই, কি করেছি, গুড এক্সারসাইজ একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাই এখানে এ বসেছে। এটা রুল নাম্বার 1, যে রুল নাম্বার 1টা আমরা এখানে শিখেছি। তাহলে তোমার যেটা হলো, তুমি যদি শুধুমাত্র এই প্র্যাকটিসটাও একবার রিডিং পড়ো, তাও দেখবে যে তোমার অনেকগুলো রুল এখানে রিভাইজ হয়ে যাচ্ছে। তাহলে ওই সেম রুলের যেখানে যেখানে তোমাকে হচ্ছে প্র্যাকটিস পাবা, সেখানে কিন্তু তোমার ওই নলেজটা অ্যাপ্লাই করা হয়ে গেল। এইভাবে তোমার প্রত্যেকটা টপিক যদি দেখো, প্রত্যেক ইভেন এই যে প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা অনেক বেশি সমস্যা ফেস করি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে, বিকজ আমাদের বইয়ে তো প্রায় 300-400 উপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এতগুলো কিভাবে পড়া সম্ভব? তো এই জায়গাতে আমি প্রথমত যে 2024-25-এ কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো এসেছে সেটা আগে দেখিয়েছি। তারপরে আমাদের কিছু নিয়ম, জেনারেল রুলের প্রিপোজিশনের রুল আছে সেগুলো দেখিয়েছি। তারপরে আমরা হাই ফ্রিকোয়েন্সি 100টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছি, যেটা তোমার কাছে মনে হয় যে এটা যদি আমার কাছে মনে হয় আমি মুখস্থ করতে পারবো, করতে পারো, কিন্তু আমি কোনো সময় মুখস্থ করাটাকে সাজেস্ট করি না। তুমি হচ্ছে বারবার রিডিং পড়ো, পড়ো ওইটা অনেক সুন্দর করে, কিছু কিছু ইংরেজি বই পড়বা, ম্যাগাজিন পড়বা, পত্রিকা পড়বা, দেখবা যে এই সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার তুমি এমনিতেও এখানে পাচ্ছ। তখন দেখবা যে তোমার 2-2-4 মিলে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে এই যে এই জায়গাতেও তোমার প্রত্যেকটা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস সহ অ্যান্সার দেওয়া আছে। তারপরে ধরো তারপর এটা যদি দেখি, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এক্সাম্পলগুলো যদি তুমি একটু লক্ষ্য করো, আমি কিন্তু নিজে নিজে বানিয়ে এক্সাম্পল দিইনি, এক্সাম্পলগুলো দেয়া এই যে এটা রাজশাহী বোর্ড 2024 এসেছে। তার মানে তোমাকে এই এইগুলো দেখানোর মানে কি, যে এই নিয়মটা যেটা আমি বলছি যে এটা হাই ফ্রিকোয়েন্সি নিয়ম, এটা আসলেই হাই ফ্রিকোয়েন্সি, না হলে তো এতগুলা বোর্ডে আসতো না। তাহলে এইভাবে তোমার দেখো খুবই শর্টকাট একটা বই। তাহলে এই বইটা শুধু তোমার একটা স্ট্র্যাটেজি বই বা সাজেশন বই তুমি বলতে পারো, ঠিক আছে? তো আমরা এই জায়গা থেকে তাহলে আর্টিকেলে কিছু নিয়ম দেখবো। তোমাদের কি
আমাদের বইয়ের যে স্ট্রাকচারটা, এটা কি ভালো লেগেছে কিনা? ভাই বইটার দাম কত? আচ্ছা, বইটার দাম নিয়ে আমরা বলছি। এই যে এখানে যারা, যেমন নিলয় বলছে যে স্যার বইটা আমার কাছে দারুণ লেগেছে। এর কারণ হচ্ছে নিলয়দের বইটা আমরা ফ্রি দিয়েছি। হ্যাঁ, আমাদের যারা পেড বেস স্টুডেন্ট আছে তারা কিন্তু আমাদের বইগুলা ফ্রিতে পেয়েছে। প্রিন্টেড বই, যেটা ওরা বাসায় বসে ওদের কাছে পৌঁছে গেছে। বই নিয়ে আমরা পরে আসি। হ্যাঁ, এখন তাহলে আমরা একটু দেখি যে, ওকে ফাইন। আচ্ছা, বই দেখা যাচ্ছে না, কারণ এটা পিডিএফ তো, ওই জন্য একটু দেখতে কষ্ট হয়েছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, আরমিন পেয়েছে। ওকে ফাইন, আমরা তাহলে এখন আসো, আর্টিকেল নিয়ে আমরা আলোচনা করছিলাম, বলছিলাম যে কোন জায়গাতে আর্টিকেল হয় না, ক্রস বসে, সেই জায়গাতে আমাদেরকে মূল ফোকাসটা দিতে হবে। তাহলে একটু আসো, আর্টিকেলে যদি আমরা চলে যাই, ফিরে আসি। আসো, দেখো মাস্ট নো কিছু রুল আছে। তোমরা আমাকে একটু বলো তো, যদি এরকম ভাবে জুম করা যায় তাহলে কি দেখা যায় কিনা? জুম করলে কি দেখতে পাচ্ছ তোমরা? আশা করছি দেখা যাচ্ছে। আচ্ছা, মনে হচ্ছে দেখতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমি বই বই বাদে তোমাদেরকে আমি এমনিতে দেখাচ্ছি। দেখো, আমি এই জায়গাতে আর্টিকেলে যদি বলি কোন নিয়মটা না শিখলে না, যেমন আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে যদি ভাওয়েল হয়, ভাওয়েল সাউন্ড হয় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে, ভাওয়েল হলে তার আগে হয় অ্যান, আর কনসোনেন্ট হলে তার আগে হয় এ। কিন্তু এই নিয়ম আবার সবসময় কাজ করে না, বিকজ যখনই আমরা বলি অনেস্ট ম্যান, তখনই অ্যান অনেস্ট ম্যান চলে আসে। অ্যান অনেস্ট, বিকজ এই এইচ হয়ের মতো উচ্চারণ না হয় অয়ের মতো উচ্চারণ হচ্ছে। সেই জন্য এখানে মূল কনসেপ্ট যেটা বুঝতে হবে, ভাওয়েল লেটার না, ভাওয়েল সাউন্ড বুঝতে হবে তোমাকে। ঠিক আছে, যে ভাওয়েল সাউন্ডের আগে এন হয়, কনসোনেন্ট সাউন্ডের আগে হচ্ছে তোমার এ হয়। তাহলে সাউন্ড কি জিনিস? সাউন্ড হচ্ছে শুনতে কার মতো লাগছে। দেখো এইচটা লেটার, দেখতে ও এইচ কনসোনেন্ট, ঠিক আছে, বাট হাউ ডাজ ইট সাউন্ড? ও শুনতে কার মতো? এইচ অনেস্ট যখন বলছো অ, যেটা একটা ভাওয়েল সাউন্ড না, ভাওয়েল সাউন্ড 20টা আছে, অত কিছু তোমার দেখার দরকার নেই। ঠিক আছে, যেমন তোমাকে যদি বলি ইউনিভার্সিটি, দেখো এখন হিসাব মতো এখানে অ্যান হওয়ার কথা ছিল, অ্যান ইউনিভার্সিটি, বাট এই অ্যান হয় না, এখানে হয় এ ইউনিভার্সিটি। কেন? বিকজ ইউ, এটা একটা কনসোনেন্ট সাউন্ড, এটা ভাওয়েল সাউন্ড না। ভাওয়েল সাউন্ড গুলা বোঝার জন্য একটা সহজ, মানে যদিও এটা 100% সঠিক না, তারপরে একটা শর্টকাট ট্রিক হচ্ছে, তুমি দেখবা যে ওইখানে কি একটা লেটারের উচ্চারণ নাকি একাধিক। যেমন তুমি যখন বলবা বি, তখন কিন্তু এই যে ব প্লাস ই, তাহলে একাধিক যখন চলে আসবে এটা কনসোনেন্ট। কিন্তু যখন তোমাকে আমি বলবো এ, দেখো এর মধ্যে কিন্তু ও বাদ দিয়ে আর কারো সাউন্ড এখানে আসছে না। যখন তোমাকে বলবো ই, ই বাদ দিয়ে কেউ আসছে না। কিন্তু আবার যখন তোমাকে বলবো কে, তখন কিন্তু দেখো ক প্লাস এ সাউন্ড চলে আসছে। সো তোমাকে এইভাবে একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে। এইভাবে তুমি যদি দেখো, এই এ এন এর নিয়ম তো তোমার আসবেই। মানে এই যে 5 মার্ক, 10টা প্রশ্ন, 10টা প্রশ্নের মধ্যে তুমি শিওর থাকো যে 3টা থেকে 4টা তোমার শুধু এ এন এর মধ্যে থাকবে। এখন দায়ের যে নিয়মটা, এটাও কিন্তু খুব সিম্পল। যেমন একটা নিয়ম আমি তোমাদের বলে দিতে পারি যে এই নিয়মটা তুমি পাবাই, সেটা হচ্ছে কি, দা, এই যে স্ট্রাকচারটা, ধরো এরকম আছে, ড্যাশ স্টুডেন্টস অফ ক্লাস 12। এখন তোমাকে এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, যে আমরা কি বলেছি, যদি এরকম নাউন থাকে, তারপর যদি প্রিপোজিশন অর্থাৎ অফ থাকে, তাহলে অবশ্যই 100% অফ দ্য টাইম তোমাকে এখানে দা ব্যবহার করতে হবে, কারণ এই স্টুডেন্ট গুলো তখন নির্দিষ্ট হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, যখন স্পেসিফিক করে কোনো কিছুকে, যেমন দেখো যদি বললাম, হ্যাঁ, আই বট আ বুক, এখানে কেন হলো?
কেন? বিকজ এটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা এ বসাচ্ছি, এবং এই বইটা সম্পর্কে কিন্তু আমাদের কাছে কোনো ইনফরমেশন আগে থেকে নেই। এটা আসলে কোন বইকে বোঝানো হচ্ছে এটা কিন্তু নির্দিষ্ট না। তো যখন নির্দিষ্ট হয়ে যাবে, একবারে যে বলে দিয়েছি, এবার আমি যতবার এই বইটার কথা বলবো সেটা তো নির্দিষ্ট, কারণ অলরেডি একবার তার কথা বলা হয়ে গেছে। তাহলে এখন আমি যদি দিই ড্যাশ বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে কি হবে এখানে? অবভিয়াসলি এখানে দা হবে। আর একটা নিয়ম কি? আর একটা নিয়ম হচ্ছে আমরা যদি কখনো অ্যাডজেক্টিভ পাই, হ্যাঁ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে নর্মালি আর্টিকেল হওয়ার তো কথা না, নো আর্টিকেল, বিকজ আর্টিকেলটা হয় সবসময় নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে, অর্থাৎ নাউনকে নির্দিষ্ট অনির্দিষ্ট করার ক্ষেত্রে। বাট অনেক সময় আছে, যেমন পোর, এটা একটা অ্যাডজেক্টিভ, রিচ এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তারপরে পায়াস, ধার্মিক, এটা একটা অ্যাডজেক্টিভ। তো এইগুলার আগে যদি শূন্যস্থান থাকে তাহলে আমাদের দা দিতে হবে, কারণ এই দা প্লাস অ্যাডজেক্টিভ মিলে প্লুরাল কমন নাউন গঠিত হয়, প্লুরাল কমন নাউন। এই যে আমি আর্টিকেলের যে নিয়মগুলো বললাম এতক্ষণ, এইগুলা থেকে আমরা ন্যূনতম 3 মার্ক পাবোই, 5-এর মধ্যে 3 মার্ক শুধু এখান থেকে আসবে। এ আনে যে নিয়মটা বলেছি, তারপরে এই যে দায়ের যে নিয়ম বললাম, দায়ের তো এর বাইরের নিয়ম বলতে কি, ওই যে স্পেসিফিক কিছু আছে, যেমন নদীর নামের আগে, সাগরের নামের আগে, আহ পর্বতমালার নামের আগে, দ্বীপপুঞ্জর আগে, বিভিন্ন বিখ্যাত ধর্মগ্রন্থের আগে, এগুলার আগে হচ্ছে দা দিতে হয়। তো আমাদের আবার অমিশন গুলা শিখতে হবে। সো এইভাবে যদি আমরা শিখে ফেলি, যেমন আমাদের বইয়ে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা নিয়ম ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, জাস্ট একবার যদি চোখ বুলিয়ে নেওয়া যায় তাহলে শুড বি ফাইন। স্যার আমি ফেল করব? কেউ ফেল করবে না, কেউ ফেল করবে না, ঠিক আছে? জাস্ট একটু ধৈর্য ধরে কাজটা করো। ওকে ফাইন। দেখতে পাচ্ছি তোমরা অনেকেই আজে বাজে কমেন্ট করছো ক্লাসের বাইরে। আমার মনে হয় যে এগুলো একটু বাদ দাও। তাহলে আর্টিকেলের ব্যাপারে আমরা বললাম যে সাউন্ডের উপর ভিত্তি করে আমরা এ এন বসাবো, ভাওয়েল না, নির্দিষ্ট করে বোঝালে আমরা দা বসাবো, আর আনকাউন্টেবল নাউনের আগে সবসময় আমরা ক্রস বসাবো। যেমন ধরো ওয়াটার, হ্যাঁ, এখন তোমাকে যদি আমি বলি ড্যাশ ওয়াটার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট, এখন আমাকে বলো এখানে কি হবে? ড্যাশ ওয়াটার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট, সবার উত্তর চাচ্ছি, এখানে তুমি কি দিবা? তারপরে ধরো যদি বললাম এরকম, ড্যাশ গোল্ড ইজ ভেরি এক্সপেন্সিভ, এখানে কি দিবা? লক্ষ্য করো, আমরা বলেছি যে ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অ্যান্ড গোল্ড ইজ ভেরি এক্সপেন্সিভ, তাহলে কোথায় কি দিবা বলো? কারো কমেন্ট এখন পর্যন্ত পাইনি। ক্রস হবে, হ্যাঁ আরমিন বলেছে ক্রস হবে, ক্রস, নিলয় বলেছে ক্রস। কি ব্যাপার, আমাদের পেইড স্টুডেন্টদের শুধু কমেন্ট দেখতে পাচ্ছি, আর বাকিরা? দা গোল্ড হবে, ওকে ফাইন, ধরে নিই তাহলে দা গোল্ড বলেছে, কে বলেছে দেখি তো, দা গোল্ড বলেছে হচ্ছে সৌরভ, ঠিক আছে, এখানে দা দিলাম। আর দ্বিতীয়টাতে কি হবে? ক্রস হবে, ঠিক আছে। এইবার আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা এরকম একটা বাক্য দেখি, ড্যাশ ওয়াটার অফ দিস কাপ ইজ পিওর, এইখানে কি দিবা তোমরা? আচ্ছা 1 নাম্বার এটা দিলাম, এখানে কি দিবা? আর 2 নাম্বার, ড্যাশ গোল্ড অফ মাই রিং ইজ ইমপিওর, এইখানে কি দিবা?
শেষে কিছুই হবে না। 1 × 2 কি? সুমাইয়া খান স্যার, কনফিডেন্স নাই। দা গোল্ড, নুসরাত জাহান বলছে দা গোল্ড। সবাই খুবই কনফিউজড। দা হবে কারণ নির্দিষ্ট দা হবে। হ্যাঁ, এই তো। সিমস লাইক যে আর্মিন একমাত্র যে হয়তো খুব ভালো পড়াশোনা করছে। দেখো, আমি একটু আগেই বলেছি তোমাদের, ড্যাশ নাউন প্লাস অফ এইরকম স্ট্রাকচার যদি তুমি পাও, সেই ক্ষেত্রে এখানে অবশ্যই দা দিতে হবে। আগে দেখো, এই জায়গাতে দুই জায়গাতেই ক্রস হবে, দুইটাই ক্রস। এর কারণ কি? আমরা বলেছি আনকাউন্টেবল নাউন যদি হয় এর আগে সাধারণত ক্রস বসে। বিকজ তুমি এ বা এন তখনই বলতে পারো, এ বা এন এর মানে কি? এর মানে হচ্ছে এক। তো এক তো তুমি সেটাকেই বলতে পারবে যেটাকে তুমি গণনা করতে পারো, রাইট? কাউন্টেবল নাউন। যেমন তোমার কার, ঠিক আছে, বুক, পেন, এগুলো সব কি কাউন্টেবল। এগুলো আগে বলতে পারো, এ কার, এ বুক, এ পেন। বাট যখনই তুমি বলছো ওয়াটার, তুমি কি পানি গণনা করতে পারো? একটা পানি। গোল্ড, অনেকে বলতে পারে স্যার গোল্ড, গোল্ড তো গণনা করা যায় না। স্বর্ণ গণনা করা যায়? তুমি হয়তো স্বর্ণ দ্বারা যদি কোনো অলংকার বানানো যায়, হ্যাঁ, একটা স্বর্ণের আংটি, নেকলেস, ইয়াররিং, ওইগুলো গণনা করা যায়। বাট গোল্ড অ্যাজ এ ম্যাটেরিয়াল, ধাতু হিসেবে, ওটা তুমি কেমনে গণনা করবা? ওইটাকে তো তুমি পরিমাপ করতে পারো, ঠিক আছে, বিভিন্ন মেজারিং ইউনিট দিয়ে। তুমি হয়তো গ্রাম দিয়ে, ভরি দিয়ে। সো যেগুলা গণনা করতে পারবা না, সেগুলোর আগে এ বা এন দেয়া যাবে না। ইভেন সেগুলোর আগে দাও দেয়া যাবে না। তখন দা দেয়া যাবে যখন সেটা নির্দিষ্ট হয়ে যাবে। দা মানেই তো আমরা বলেছি যে আর্টিকেল দুই প্রকার, এ আর এন, এটাকে বলে ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট। আর দা হচ্ছে নির্দিষ্ট। তো যখন আমি বলছি ওয়াটার অফ দিস কাপ, এই কাপের পানি, তাহলে এই পানিটা নির্দিষ্ট না? এটা কি পৃথিবীর সব পানিকে বোঝাচ্ছে নাকি? বলা হচ্ছে জাস্ট এই কাপের পানিটা, তাহলে এইটা হচ্ছে নির্দিষ্ট। তাহলে তোমাকে এখন দিতে হবে দা। ঠিক একইভাবে আমি বলছি গোল্ড অফ মাই রিং, আমার আংটির যে স্বর্ণ আছে, ইজ ইমপিওর, ঠিক আছে, খাঁটি না। কেমনে খাঁটি হবে? গরিব মানুষ। সো এই জায়গাতে দেখো আমরা দা দিব। এই নিয়মটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? এখন কি ক্লিয়ার হয়েছে? সেটা কাউন্টেবল নাউন হোক, আনকাউন্টেবল নাউন হোক, ড্যাশ নাউন তারপরে অফ আছে, ঠিক আছে, এটা ডেফিনেটলি তোমাকে দা দিতে হবে। সবাইকে এটা বুঝতে পেরেছি আমরা? এই তো সবাই বুঝতে পেরেছে। সুবর্ণ শিকদার ভাই, আমরা ব্রিলিয়েন্ট, ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা, এবার আসো স্পেশাল ওয়ার্ডস। এই ভদ্রলোককে নিয়ে আমার মনে হয় খুব একটা সময় আমাদেরকে এখানে আসলে স্পেন্ড করা উচিত না, এটা আমরা সবাই জানি কম বেশি। আমি জাস্ট একটা জায়গায় বলবো, আমাদের এইটা জাস্ট মাথায় রাখতে হবে, হ্যাঁ। হোয়াট ডাজ লুক লাইক অ্যান্ড হোয়াটস লাইক, এই দুটা নিয়ে ঝামেলা হয় একটু। আর একটা ঝামেলা হয় হচ্ছে হ্যাড বেটার আর হ্যাভ টু। এই দুই ভদ্রলোক, এই দুই ভদ্রলোক, এদের দুইজনকে যদি তোমরা হচ্ছে মোটামুটি ফিক্স করে ফেলতে পারো যে কে কোথায় হবে, তাহলে বাদবাকি যেগুলো আছে, ওয়াজ বর্ন কোথায় হবে, তারপরে উড রাদার কোথায় হবে, তারপরে হচ্ছে লেট অ্যালোন কোথায় হবে, এইগুলো আমার মনে হয় তোমরা সবাই জানো কম বেশি, তাই তো? সো এই দুইটা আমরা একটু দেখবো। ধরো আমরা একটা লিখলাম, ড্যাশ স্পোর্ট কার ড্যাশ। আর একটা আছে ড্যাশ ড্রাইভিং আ স্পোর্ট কার ড্যাশ। এখন আমাদের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড ফ্রেজ, এখানে প্রশ্ন থাকে এইভাবে, উপরে আমাদের যে বক্সটা থাকে এখানে দেয়া থাকে। ধরো এখানে দেয়া আছে হ্যাভ টু, এখানে দেয়া আছে ওয়াজ বর্ন, আর ধরো এখানে দেয়া আছে ওয়ার্ডস লাইক, আর এখানে হোয়াট ডাজ লুক লাইক। সো ঝামেলাটা
এইখানে বাঁধে যখন বক্সের মধ্যে দুইটাই থাকে। যদি একটা থাকে হোয়াট ডাজ লুক লাইক, আর এখানেও ধরো একটা আছে দুইটা শূন্যস্থান, আমরা তো জানি যে দুইটা শূন্যস্থান দেখলে বাদ বাকি সবাইকে বাদ আমরা দেখবো যে এখানে দুইটা শূন্যস্থান এখানে দুইটা শূন্যস্থান, তো এই দুইটার মধ্যে কখন কোনটা হবে এটা বোঝাটা খুবই ইজি। ট্রাস্ট মি, এটার মতো ইজি জিনিস আসলে একটাও নাই। যেমন দেখো, এই দুইটা শূন্যস্থানের মাঝখানে যেটা থাকবে, যে বস্তুটা থাকবে, এইটা যদি দেখার কোনো বস্তু হয়, যে তুমি চোখ দিয়ে দেখতে পারছো, এটা মানে অর্থটা কি, এইটা দেখতে আসলে কেমন লাগে, এটা দেখতে কেমন, এরকম অর্থ হবে। তাহলে তোমাকে এখানে বলতে হবে দেখো একটা স্পোর্ট কার, এটা কি দেখা যায় না? একটা স্পোর্টস কার কি দেখা যায় না? অবশ্যই দেখা যায়। তুমি ধরো ল্যাম্বরগিনি বলো, ঠিক আছে, মার্সিডিজ বলো বা যাই বলো না কেন, এগুলো প্রত্যেকটা কি দেখা যায় চোখে, তুমি চাক্ষুষ দেখতে পারো চোখ দিয়ে। তাহলে তোমাকে এখানে এই যে লুক, লুক মানে তো দেখা, এইটা দিয়ে তুমি মাথায় রাখবা। তাহলে এখানে কি হবে? এখানে হবে হোয়াট ডাজ আ স্পোর্টস কার লুক লাইক। আর এইখানে দেখো ড্রাইভিং আ স্পোর্ট কার, তো ড্রাইভিং এ স্পোর্ট কার, এখানে অলরেডি আমাদের ভার্বটা দেয়াই আছে যে একটা স্পোর্টস কার চালাতে কেমন। তো আমি কি এটা আবার বলবো যে একটা স্পোর্টস কার চালাতে দেখতে কেমন লাগে? চালাতে দেখতে এটা একসাথে হয় কখনো? চালাতে নিজেই তো একটা ক্রিয়া আছে। তাহলে তুমি এখানে কি বলবা? তুমি এখানে বলবা হোয়াটস ড্রাইভিং আ স্পোর্টস কার লাইক, অর্থাৎ একটা স্পোর্টস কার চালাতে কেমন লাগে। তাহলে তুমি মাঝখানে আগে দেখবা, দুইটা শূন্যস্থানের মাঝখানে যে বস্তুটা আছে সেটা যদি দেখার কোনো বিষয় হয় তাহলে তুমি দিবা ওখানে হোয়াট ডাজ লুক লাইক। আর যদি এটা কোনো অনুভূতির বিষয় হয়, ঠিক আছে, যে এটা চালাতে কেমন লাগে, ঠিক আছে, বা যেমন আমরা যে এরকম একটা কয়েকটা বোর্ড প্রশ্নতে তুমি দেখবা এরকম আছে, ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই ড্যাশ। আর এখানে কি হবে একটু বলো তো? ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই ড্যাশ, এখানে কি হোয়াট ডাজ লুক লাইক হবে নাকি হোয়াটস ইট লাইক হবে, কোনটা? দেখি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা। সবাই একটু জানিয়ে দাও। হ্যাঁ, এই তো। তাহলে আকাশে উড়তে কেমন লাগে, আকাশে উঠতে কেমন লাগে, দেখতে লাগে, ব্যাপারটা তো এরকম না। তাহলে এই জায়গাতে কি হবে? হোয়াটস ফ্লাইং ইন দ্য স্কাই লাইক, সিম্পল। তাহলে এইটা কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? যদি আমরা স্পেশাল ইউজেস অফ ফ্রেজে এই দুইটা নিয়ম মোটামুটি ক্লিয়ার হয়ে থাকি তাহলে কিন্তু এখানে আমাদের আর ওইরকম মানে প্রবলেমেটিক কোনো জিনিস নাই। জাস্ট আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে উড না, হ্যাভ টু, আর একটা হচ্ছে হ্যাড বেটার। এই দুইটাই হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এখন তোমাদের একটা জাস্ট সমস্যা দিই এখানে। ধরো এরকম, নীলা ইজ সিক, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। তারপরে শি ড্যাশ সি আ ডক্টর। দ্বিতীয়টা, নীলা ইজ ভেরি সিক, শি ড্যাশ সি আ ডক্টর ইমিডিয়েটলি। এখন দেখো, আমাদের হ্যাভ টু বলো বা হ্যাড বেটার বলো, তোমরা দেখবা যে আগে সাবজেক্ট আছে একটা, সাবজেক্টের পরে ভার্ব হিসেবে এটাকে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এই দুইটা জায়গাতেই কিন্তু তুমি যদি চিন্তা করো সেন্স মেক করে। কিন্তু তুমি শি হ্যাড বেটার সি এ ডক্টর, শি হ্যাজ টু সি এ ডক্টর, দুইটাই দেওয়া যায়। কিন্তু যখন আমাদের বক্সের মধ্যে দুইটাই দেওয়া আছে এবং আমাদের যেই সেন্টেন্সগুলো দেওয়া আছে তার মধ্যেও আমরা দুইটা এরকম আলাদা আলাদা গ্যাপ পাচ্ছি, তখন আমি কখন কোনটা দিব? তখন তোমাদের বুঝতে হবে হ্যাভ টু মানে হচ্ছে বাধ্যবাধকতা, বাধ্য বাধকতা মানে অত্যাবশ্যকীয়তা, যেটা করতেই হয়। হ্যাড বেটার মানে এটা করলে ভালো হয়, ঠিক আছে, একটা জিনিস যেটা করলে ভালো, বাট না করলেও কোনো একটা সমস্যা নেই, মানে ওইরকম কোনো রিপারকাশন নেই। বাট হ্যাভ টু বা হ্যাজ টু যেটা, এটা তোমাকে করতেই হবে, না করলে সমস্যা হয়ে যাবে। যেমন দেখো, নীলা ইজ সিক, নীলা অসুস্থ, শি, এখানে তুমি এখন চিন্তা করো এই দুইটার মধ্যে, এখানে বলছে নীলা অসুস্থ আর এখানে বলছে নীলা খুবই অসুস্থ।
এখানে বলা হচ্ছে শি ড্যাশ সি এ ডক্টর, তার ডাক্তার দেখালে ভালো না তাকে ডাক্তার দেখাতেই হবে? ডাক্তার দেখাতেই হবে, এটা তুমি কোথায় বলবা, 1 নম্বরে না 2 নম্বরে? কোনটা কোনটা মনে হচ্ছে যে বেশি ইমার্জেন্সি? হ্যাঁ এই তো, তানভীর, নিলয়, নুসরাত জাহান, সুমাইয়া, সবাই সঠিক উত্তর দিয়েছে। তাহলে এখানে হবে শি হ্যাঁ, তাহলে এখানে হবে শি হ্যাড বেটার সি এ ডক্টর, আর এখানে হবে শি। আচ্ছা, এখানে যারা হ্যাভ টু দিয়েছে তাদের তাদের জন্য ঝামেলা। সেটা হচ্ছে এই যে হ্যাভ, এটা তো প্লুরাল ভার্ব রে ভাই। হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাডটা হচ্ছে পাস্ট, আর এই দুইটা হচ্ছে প্রেজেন্ট। এইটা হচ্ছে প্লুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার। তো শি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদেরকে কি করতে হবে, ওই হ্যাভটাকে হ্যাজ বানিয়ে আনতে হবে। শি হ্যাজ টু সি এ ডক্টর ইমিডিয়েটলি। হ্যাঁ, আতিকুর হাসান যেমন, হ্যাঁ ইমার্জেন্সি বোঝা যাচ্ছে। আমরা কি সবাই বুঝতে পেরেছি এটা? এই কনসেপ্টটা যদি বুঝে থাকি, দেন লেটস মুভ অন টু আওয়ার নেক্সট ওয়ান। সেটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব অ্যান্ড কমপ্লিটিং সেন্টেন্স। সো এই দুইটা টপিকের ক্ষেত্রে আমি বলবো যে দিস ইজ মানে আর্গুয়েবলি বাই ফার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। যদিও আমাদের এইচএসসি সিলেবাসে এনসিটিভির যে গাইডলাইনটা আছে সেখানে টপিকের নামটা দেওয়া আছে ইউজ অফ ভার্ব। ওর মধ্যে দুইটা সাব টপিক, একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক রূপ অর্থাৎ ভার্বকে সঠিক রূপে ব্যবহার কিভাবে করব। আর একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের যে চুক্তি। ঠিক আছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের এই জায়গাতে। আর আমি এখানে দুইটা একসাথে কেন রেখেছি, রাইট ফর্ম অফ ভার্ব অ্যান্ড কমপ্লিটিং সেন্টেন্স, বিকজ 90% অফ দ্য রুলস আর সেম। ঠিক আছে, আমি যদি রাইট ফর্ম অফ ভার্বে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম শিখে থাকি, আমি যদি মডেল ভার্বের নিয়ম শিখে থাকি, প্রিপোজিশনের নিয়ম শিখে থাকি, আমি যদি কনজাংশনের নিয়ম শিখে থাকি, সিন্সের নিয়ম শিখে থাকি, সব জিনিসগুলাই আবার আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগছে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আসলে নো ব্রেইনার একটা ব্যাপার। রাইট ফর্ম ভার্ব আমরা কখনোই, যদি আমাদের কাছে মানে কঠিন মনে হয়, আমরা কখনো স্কিপ করব না। রেদার আমি অন্য অন্য টপিক না শিখে আগে প্রথমে এটা শিখে নিব, কারণ এই ভার্ব যে কোনো গ্রামারের যে কোনো জিনিসের মধ্যে আমাদের ভার্ব দরকার আছে। যেমন কন্ডিশনাল থেকে প্রশ্ন আসবেই, এটা দ্যাটস ফর শিওর। এটা রাইট ফর্ম ভার্বে আসুক বা কমপ্লিটিং সেন্টেন্সে আসুক, এটা আসবেই। আর কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমাদের ইতোমধ্যে একাধিক ক্লাস আছে, ইভেন আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রিতেও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্বে যে রুল, এখানে আমাদের জিরান ইনফিনিটিভের রুল, আমাদেরকে প্রথমত এইটা তো দেখতে হয়, রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের মানে ফর্ম কয়টা। যেমন একটা ফর্ম হচ্ছে ভার্ব ওয়ান, যেটাকে আমরা বেস ফর্ম বলে থাকি, বেস ফর্ম। একটা হচ্ছে ভার্ব টু, যেটাকে আমরা পাস্ট ফর্ম বলে থাকি। একটা হচ্ছে ভার্ব থ্রি, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলে থাকি। একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমরা জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি। একটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, যেটাকে আমরা ইনফিনিটিভ ফর্ম বলে থাকি। আর লাস্ট যেটা 6 নাম্বার, সেটা হচ্ছে ভার্ব তার সাথে এস, ইএস বা আইএস ফর্ম। যখন আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা এটা ব্যবহার করি। এখন কথা হচ্ছে আমাদের বইয়ে অনেক অনেক নিয়ম। ঠিক আছে, প্রথমে যেটা শুরু হয় যে রুল নাম্বার ওয়ান, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে, শেষ। রুল নাম্বার টু, যদি সেন্টেন্সের মধ্যে রেগুলারলি, তারপরে জেনারেলি, নর্মালি, এভরিডে এই সমস্ত শব্দ যুক্ত থাকে, তাহলে আমাদের ওই যে এস বাই এস যুক্ত করতে হবে। তো আমি বলবো এইভাবে শেখার কোনো যৌক্তিকতা নেই। আমরা সিম্পলি জাস্ট এইটা দিয়েই অনেক কিছু শেখা যায়। যে ভার্ব ওয়ান কখন হয়, ভার্ব ওয়ান হওয়ার জন্য আমি যদি দেখাই যে ভার্ব ওয়ান কখন হবে, প্রথমত মডাল ভার্বের পরে যদি শূন্যস্থান থাকে মানে ভার্ব থাকে, সেই ভার্বটা অলওয়েজ বেস ফর্মে হবে। তারপরে যদি প্রিপোজিশন টু থাকে অর্থাৎ ইনফিনিটিভ, ওই টু যদি থাকে, আর ইন অর্ডার টু থাকে, তার মানে টু ইন অর্ডার টু, এরপরে ভার্ব ওয়ান হবে।
এখন তাহলে আমাকে তো মডাল ভার্ব জানতে হবে যে মডাল ভার্ব কোন জিনিসগুলা। তাহলে এই যে জোড়ায় জোড়ায় যে ভার্বগুলো আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, 9টা পিওর মডেল বলা হয়। এছাড়া হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, যা টু দিয়ে শেষ হবে, ঠিক আছে, গেট ইউজ টু, তারপরে উইথ আ ভিউ টু, সবই মডাল ভার্ব। আমাদের মডাল ভার্ব গুলা যখন আমরা পাবো, ধরো এখানে বলেছে এরকম যে শি মাস্ট ডিড দ্য ওয়ার্ক। তো আমাদের রাইট ফর্ম তো এইভাবে দেওয়া থাকে, ব্র্যাকেটের মধ্যে ভুল ফর্মটা দেওয়া থাকে। তাহলে আমাদের এখানে কি হবে, মাস্ট, এটা যে একটা মডাল ভার্ব, এইটা তো আমার আগে নলেজে থাকা লাগবে। তাহলে মডাল ভার্বের পরে ভার্বটা অলওয়েজ বেস ফর্ম হবে। ডু এর বেস ফর্ম হচ্ছে, ডিড এর বেস ফর্ম হচ্ছে ডু। আবার কি বললাম, এই যে টু, ইন অর্ডার টু, এগুলোর পরে, যেমন হি ওয়ান্টেড টু কল্ড মি। সো অনেকের এরকম ভাবে মনে হয় যে এখানে ওয়ান্টেড, এটা তো পাস্টে দেয়া আছে, তাহলে এখানে কল্ড, যেটা এটা কল্ডই থাকবে। কিন্তু এই যে আমরা বলেছি যে টু যদি থাকে, ইন অর্ডার টু যদি থাকে, তারপরে ভার্বটা ভার্ব ওয়ান হয়, তো কল্ড এর ভার্ব ওয়ান হচ্ছে কল। হি ওয়ান্টেড টু কল মি। তাহলে এইভাবে আমাকে আগে শিখে নিতে হবে যে ভার্ব ওয়ানটা তাহলে কখন হয়। তাহলে ঠিক একইভাবে ভার্ব টু কখন হয়। ভার্ব টু মানে পাস্ট ফর্ম, এটা খুবই সিম্পল। কিছু টেন্স মার্কার দেখতে হবে আমার। টেন্স মার্কার কি, এমন কিছু শব্দ বা শব্দ সমষ্টি যেগুলো দেখে বোঝা যাবে যে এটা অতীতকে নির্দেশ করছে। যেমন ইয়েস্টারডে, যেমন লাস্ট, এখন লাস্টের সাথে ডে, লাস্টের সাথে উইক, লাস্টের সাথে মান্থ, লাস্ট ইয়ার, হোয়াট এভার, ঠিক আছে। ঠিক একইভাবে প্রিভিয়াস। সো এমন কিছু শব্দ যেটা দেখেই বোঝা যাবে যে এইটা পাস্ট টেন্সকে নির্দেশ করছে, তার মানে ভার্বটা কোন ফর্মে হবে, অবশ্যই পাস্ট ফর্মে হবে। যেমন হি কাম হিয়ার ইয়েস্টারডে, সে গতকালকে এখানে আসে না গতকালকে এখানে এসেছিল, বোঝাই যাচ্ছে। ইয়েস্টারডে এইটা হচ্ছে আমাদের টেন্স মার্কার। মানে টেন্স মার্কার মানে যেই ওয়ার্ড বা যেই ফ্রেজ দিয়ে বোঝা যায় এটা কোন টেন্স। তাহলে এটা বোঝা যাচ্ছে পাস্ট, তাহলে কাম হয়ে যাবে ভি টু, কেম। তাহলে আমরা ভি টুটা আগে শিখে নিলাম, ভি ওয়ান হয়ে গেল, ভি টু হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে কোথায় ভি থ্রি হয়, কোথায় ভার্ব প্লাস আইএনজি। যেমন ভার্ব প্লাস আইএনজির ক্ষেত্রে আমরা ওই যে বলেছিলাম যে প্রিপোজিশন টু এর পরে কি হয়, ভার্ব ওয়ান হয়। প্রিপোজিশন টু বাদ দিয়ে আদার যত প্রিপোজিশন আছে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। যেমন হি ওয়ান্টেড দ্য বুক ফর, এখন দেখো এই জায়গায় যদি আমরা হি ওয়ান্টেড দ্য বুক টু টু দিতাম, তাহলে টু এর পরে আমরা কিন্তু ভার্ব ওয়ান রাখতাম, হি ওয়ান্টেড দ্য বুক টু রিড, ঠিক আছে, যদি এরকমটা হয় না। এখন ফর, টু ব্যতীত অন্য যত প্রিপোজিশন, এটা হতে পারে ফর, এটা হতে পারে উইদাউট, এটা হতে পারে অ্যাবাউট, এটা হতে পারে বিসাইড, ঠিক আছে, যা যা আছে সবগুলোর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। এরকম কিছু কিছু শব্দ আছে আমরা জানি যে এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। যেমন হোয়াইল, হোয়াইলের পরে যদি ভার্ব থাকে সরাসরি সে ভার্বের সাথে আইএনজি হবে। সো আমাদেরকে একটু এরকম স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আমাদের ওই মানে 70টা 80টা নিয়মের মধ্যে গেলে হবে না। তাহলে আমাদেরকে এইভাবে প্রত্যেকটা ধরে ধরে দেখতে হবে। ঠিক এই জিনিসই আমাদের যখন কমপ্লিটিং সেন্টেন্সে আসে সে তখন কিভাবে আসে, সেম জিনিস। ধরো এরকম ভাবে আছে যে হি, এই ওইটাই যদি বলি ওয়ান্টেড দ্য বুক, ধরো দিয়েছে ফর ড্যাশ, তো ওই রাইট ফর্ম ভার্বে কি হতো যে ওই জায়গাতে আমাদের ভার্বটা দেয়া থাকতো এবং এটা ভুল ভাবে দেয়া থাকতো। আর এই জায়গাতে কি আছে, আমাদের এটা
অসম্পূর্ণ অংশ দেওয়া আছে, এই অংশটুকু দেওয়া আছে, আমাকে এখন কমপ্লিট করতে হবে। তাহলে আমরা যদি এই নিয়মটা জেনে থাকি যে ফর এর পরে আমরা একটা ভার্বের আইএনজি দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি, আমরা ক্যান এর পরে ভার্বের বেস ফর্ম দিয়ে কমপ্লিট করতে পারি, আমাদের রিলেটিভ প্রোনাউন থাকলে কি করতে হয়, দ্যাট থাকলে নতুন ক্লজ আনতে হয়, টু থাকলে সরাসরি ভার্বের বেস ফর্ম দিয়ে শেষ করতে হয়। তাহলে এই জিনিসগুলো আমি কিন্তু অলরেডি রাইট ফর্ম ভার্বে শিখেছি, কমপ্লিটিং সেন্টেন্সে এসে আমার নতুন করে আর শেখার কোনো প্রয়োজন নেই। দিস ইজ হোয়াট আই কল স্মার্ট রিডিং। তো আমাকে এই স্মার্ট রিডিংটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মানে ক্লাসের পার্টিসিপেন্ট খুবই হতাশাজনক। আচ্ছা ঠিক আছে, আমার ক্লাস মনে হয় বেশিক্ষণ কন্টিনিউ করবো না, আমি বুঝতে পারছি তোমাদের আসলে ইন্টারেস্ট নাই ওরকম। হ্যাঁ, অনেকে আসলে নামাজের জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা আর 5-10 মিনিটের মধ্যে শেষ করব, ঠিক আছে? আসো তাহলে আমরা একটু জাস্ট দেখাই দিই যে কিভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা টপিক শেষ করতে হবে, কারণ আজকে তো সব সম্ভব না। কমপ্লিটিং সেন্টেন্স, তাহলে এই জায়গাতে আমরা বলে দিয়েছি অলরেডি কোন কোন নিয়মগুলো তোমরা হচ্ছে হাই ফোকাস রাখবা, সেগুলো জাস্ট একটু দেখে নাও। লেস্টের নিয়ম, অ্যাজ ইফ অ্যাজ দো, ইট ইজ হাই টাইম, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এগুলো তোমাদের শিখতে হবে। প্রোনাউন রেফারেন্স, এটা হচ্ছে আমাদের একটা নতুন টপিক, নতুন না আসলে, আমাদের ওই যে শর্ট সিলেবাসের আগে এই টপিকটা ছিল, 19 সালের পর থেকে এবার আবার নতুন করে যুক্ত হয়েছে। সো এটার জন্য প্র্যাকটিস করতে হবে তোমাকে বিগত বছর, অর্থাৎ 19, 18, 17, 3 বছরের বোর্ড প্রশ্ন যদি সলভ করো, মোটামুটি এখানে তুমি একটা ভালো পজিশনে থাকবা, ঠিক আছে? এখানে আনক্লিয়ার প্রিপোজিশন দেওয়া থাকে, প্রিপোজিশন বলছি, প্রোনাউন দেওয়া থাকে অথবা ভুল প্রোনাউন দেওয়া থাকে, তোমার এটা সঠিক করতে হয়। যেমন ধরো এরকম হলো, হ্যাঁ, ধরো বললো যে মিলি ইজ মাই সিস্টার, হ্যাঁ, আই লাইক হিজ অ্যাটিটিউড। এখন এখানে লক্ষ্য করো, আমরা প্রথমটাতে বলছি মিলি ইজ মাই সিস্টার, মিলি হচ্ছে আমার বোন, তারপরে বলছি আই আই লাইক হিজ অ্যাটিটিউড। তো হিজ এটা মাস্কিউলিন প্রোনাউন না, এটা তো পুরুষের ক্ষেত্রে ব্যবহার করি, সিস্টারের ক্ষেত্রে তাহলে কি হয়? সিস্টারের ক্ষেত্রে হার হয়। তো এইভাবে আমাদের ভুল প্রোনাউন দেওয়া থাকবে, আনক্লিয়ার প্রোনাউন দেওয়া থাকবে, আমাদের পুরা ওই প্যাসেজটা আবার রিরাইট করে ওর নিচে আন্ডারলাইন করে দিতে হবে যে এই জায়গাতে এটা ছিল ভুল। তাহলে এইটা একটা। আর একটা রেফারেন্স হচ্ছে যে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে প্লুরাল প্রোনাউন ব্যবহার করে রাখছে, বা প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করে রাখছে, এটা খুবই কমন। সো প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে আমরা জাস্ট এই জায়গায় দেখলেই হয়ে যাবে। এরপর আছে মডিফায়ার। সো এই টপিক অনেকের আসলে দেখলেই গায়ে জ্বর উঠে, কিন্তু আমি আসলে বলে দিই এই জায়গাতে প্রি মডিফায়ারে কিছু যদি দেখাই হাই ভোল্টেজ কিছু জিনিস আছে, যেমন অ্যাডজেক্টিভ, এটার থেকে তো আসবেই, সেই জন্য অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। 2 নাম্বার ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার ওই যে সো ভেরি, এটা থেকে প্রশ্ন সাধারণত প্রতিবারই থাকে। তারপরে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার থেকে প্রশ্ন থাকবে। কোয়ান্টিফায়ারের মধ্যে হয়তো নিউমেরাল আলাদা করেও আসতে পারে, আবার একসাথে দিয়ে দিতে পারে। নিউমেরাল মানে হচ্ছে নাম্বার, যদি নিউমেরাল থাকে তখন আমরা 1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো দিয়ে দিতে হবে। কোয়ান্টিফায়ার থাকলে ওই যে ম্যানি, মাস, সাম, ফিউ, লট অফ, লিটল, এগুলা দিতে হবে, ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি প্রিমোডিফায়ারের ক্ষেত্রে আর একটা বড় প্রিমোডিফায়ার, আচ্ছা এই জায়গাতে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল এইটা পাবো, প্রেজেন্ট পার্টিসিপল। একটা আছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কোনটা? নাউন প্লাস নাউন, ঠিক আছে? তো এইগুলা মোটামুটি প্রি মডিফায়ার থেকে আসবেই। ঠিক একইভাবে যদি পোস্ট মডিফায়ার চিন্তা করি, পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে তো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে? অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক একইভাবে আমাদের আরেকটা কি আসে? অ্যাপোজিটিভ বা নাউন ফ্রেজ, পজিটিভ আসে। এছাড়া আসে ইনফিনিটিভ। আচ্ছা আজকের ক্লাস যেহেতু সাজেশন ক্লাস, আমি কিন্তু জাস্ট সাজেশন গুলো দিচ্ছি যে এইগুলা থেকে আসবেই, ঠিক আছে? ইনফিনিটিভ ফ্রেজ। তো এরকম ভাবে ফ্রেজ আরো আছে, প্রিপোজিশনাল ফ্রেজ, বাট এইগুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এইটা গেল হচ্ছে আমাদের মডিফায়ার। পাংচুয়েশন, পাংচুয়েশন আমাদের কারো ঝামেলা আছে? আমার মনে হয় কারো ঝামেলা থাকার কথা না। পাংচুয়েশন নিয়ে কিন্তু আমাদের ফ্রি ক্লাস এক্সিস্ট করে, ইউটিউবে জাস্ট দেখলেই হবে। পাংচুয়েশন আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের বইয়ে যে 16-17টা পাংচুয়েশন মার্কের ব্যবহার আছে, ওইগুলো সব আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমরা
মানে বেছে বেছে 6 থেকে 7টা পাংচুয়েশন মার্ক ব্যবহার শিখলে কিন্তু আমাদের 100% আমরা এখান থেকে মার্ক পাবো। ক্যাপিটালাইজেশনটা আমি এখানে জাস্ট দেখেছি 2 মিনিটে কিভাবে ক্যাপিটালাইজেশন আমরা হচ্ছে ফিক্স করে ফেলতে পারি এখানে। সো পাংচুয়েশন সব থেকে ইজি, যদি আমরা ন্যারেশন পারি। ওই যে ন্যারেশন পাংচুয়েশন তো 3 ভাবে আসে, একটা আসে ডায়লগ রাইটিং আকারে, এটা সব থেকে ইজি। তারপর একটা আসে ন্যারেটিভ স্টাইলে, যদি আমাদের ন্যারেশন সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে ওইটা হচ্ছে পারা যায়। আর হচ্ছে প্লেন টেক্সট, এটা খুবই কম, তবে সব থেকে বেশি ডায়লগ রাইটিং আর ন্যারেটিভ স্টাইল আর কি। তো এটা যদি হয় আমাদের লেভেল 1 এখানে শেষ। ঠিক আছে, লেভেল 1। আচ্ছা, জাভেদ হোসেন হচ্ছে অ্যাপোজিটটা একটু বুঝাই দেন। এই যে দেখেন আমাদের মডিফায়ার নিয়ে কিন্তু অলরেডি 2টা ক্লাস আছে অলরেডি। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করতে পারেন। তবে আপনি যেহেতু অ্যাপোজিটিভ শিখতে চেয়েছেন, অ্যাপোজিটিভে কি থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা নাউন থাকে, তার সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দিতে হয় একটা ফ্রেজ ব্যবহার করে। যেমন যদি বলি জাবেদ, এরকম ভাবে 2টা কমার মাঝখানে এরকম শূন্যস্থান থাকবে, ইজ আ বয়। এটা একটা সেন্টেন্স। এখন আপনাকে কি করতে হবে, এই যে জাবেদ নাউনটা আছে এর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হবে যেটা এই সেন্টেন্সে নেই। তাহলে এই সেন্টেন্স আছে জাবেদ একজন ছেলে। এখন জাবেদ সম্পর্কে আমরা আর কি জানি? তাহলে দেখেন আমি জানি আপনি একজন বাংলাদেশি। ঠিক আছে, তাহলে আপনি এরকমটা আমরা বলতে পারি যে এ বাংলাদেশি সিটিজেন। তবে অ্যাপোজিটিভের নিয়মটা হচ্ছে এর মধ্যে কোনো আপনি ফিনাইট ভার্ব বা সাবজেক্ট আনতে পারবেন না। দেখেন এর মধ্যে কোনো আপনার কি নেই, কোনো ফিনাইট ভার্ব নেই। অ্যাপোজিটিভ করার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আগে একটা কমন নাউন নেয়া, তার আগে একটা অ্যাডজেক্টিভ নেয়া, তার আগে একটা আর্টিকেল নেয়া বা যে কোনো ডিটারমিনার নেয়া। তাহলে এই জায়গায় দেখেন এই যে এ, অ্যান, দা, এগুলো আর্টিকেল, এগুলো নেবেন একটা, তারপর একটা অ্যাডজেক্টিভ নেবেন, তারপর একটা নাউন নেবেন। যেমন আমরা যদি এখন বলি ঢাকা ড্যাশ ইজ আওয়ার ক্যাপিটাল। এখন আপনি ঢাকা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবেন, তাহলে কি করবেন, ঢাকার আগে একটা কমন নাউন নেন। ঢাকা কিসের নাম? আপনি বলবেন যে সিটি। তার আগে একটা অ্যাডজেক্টিভ নেন, কেমন সিটি? আপনি বলতে পারেন ক্রাউডেড। ঠিক আছে, ক্রাউডেড, আর তার আগে দেন এ। ঢাকা এ ক্রাউডেড সিটি ইজ আওয়ার ক্যাপিটাল। জাভেদ কি বুঝতে পেরেছেন? সাজেশন দিয়ে লাভ কি, বেসিক তো পারে না এই জন্য অসুবিধা হইতেছে। ওই যে বেসিক না পারলে যেটা করতে হবে, শর্টকাট রুল যেগুলো শেখাচ্ছি বা আমাদের বইয়ে যেগুলো একদম গোল্ডেন 5টা 6টা করে রুল দেওয়া আছে সেগুলো আপনাদের জন্য দরকার। ওকে, তো এই গেল লেভেল 1-এ আমরা এই যে 7টা টপিক দেখালাম, মোট মার্ক হচ্ছে 35। এই 35-এর মধ্যে আপনি কিন্তু 30 মার্ক খুব অনায়াসে পেতে পারেন যদি যে ট্রিকগুলো দেখালাম সেগুলোই করতে পারেন। ঠিক আছে, আমরা কিন্তু এই যে লেভেল 1-এর যে 35 মার্ক, এইটা আমাদের যে পেইড ব্যাচ, সেই ব্যাচে কিন্তু মাত্র 9 থেকে 10টা ক্লাসের মধ্যে শেষ। লেভেল 1 যখন শেষ হবে তখন আপনি এই যে ন্যারেশন, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, এইগুলো নিয়ে আপনি তখন হাত দেবেন আর কি। আমি ওইগুলো দেখাচ্ছি না আজকে, আমাদের যেহেতু সময় হচ্ছে না। এখন এখানে আসেন, আমরা আসল ব্যাপারে আসি, আপনাদের রাইটিং পার্ট না? হ্যাঁ, এই যে পার্ট বি। সো রাইটিং পার্টে আমাদের 40 মার্কস আছে। এইটা হলো আমাদের আসল গেম চেঞ্জার। 40 মার্কসের মধ্যে আপনি দেখবেন যে আমাদের 2টা ক্যাটাগরি আমি করেছি। একটা হচ্ছে ফরম্যাট বেসড, মানে যেগুলো আপনি মোটামুটি ফরম্যাটটা জানলে, স্ট্রাকচারটা জানলেই কিন্তু আপনি মোটামুটি নাম্বার 70 to 80% পাবেন, শিওর বলা যায়। সো ফরম্যাট বেসড এটা হচ্ছে ইজি, এটা আপনার কিন্তু কোনো মুখস্থ করতে হচ্ছে না, ক্রিয়েটিভ রাইটিংও অতটা বেশি লাগছে না। ক্যাটাগরি 2-তে হচ্ছে আপনার কন্টেন্ট বেসড, যেটা ফ্রি হ্যান্ড রাইটিং আপনার প্রয়োজন। এটার জন্য আপনার প্রচুর শব্দের উপর দখল থাকতে হবে, গ্রামারের উপর দখল থাকতে হবে। তো আপনারা যারা পাস করতে চাচ্ছেন তাদের জন্য এই ফরম্যাট বেসটা হচ্ছে আপনাদের জন্য প্রধান। তো ফরম্যাট বেসডের মধ্যে কি আছে, এখানে আছে আমাদের ফর্মাল লেটার বা ফর্মাল ইমেল, আর একটা আছে রিপোর্ট রাইটিং। এই দুইটাই কিন্তু 8+8 16 মার্কস ক্যারি করে। এবং আমি বলবো যদি আপনি সঠিক ফরম্যাটে ফর্মাল লেটারটা লিখতে পারেন, আপনি কিন্তু এখানে 7 পাওয়া, 6 থেকে 7 পাওয়া কোনো ব্যাপারই না। ঠিক একই সেম গোজ ফর রিপোর্ট রাইটিং অ্যাজ ওয়েল। সো 7 7 এখানে কিন্তু 16-এর মধ্যে 14 আপনি অনায়াসে পেতে পারেন।
ঠিক আছে, তাহলে এখন আপনাকে শুধুমাত্র কারেক্ট ফরম্যাটটা ফলো করতে হবে। এখন এই ফরম্যাটটা কি সেটা তো আপনাকে বুঝতে হবে। যেমন আমি লেটার রাইটিং এর ক্ষেত্রে এতদিন ধরে খাতা দেখছি, সব থেকে কমন মিস্টেক যেটা দেখি ওরা আমেরিকান ব্রিটিশটা মিক্স করে ফেলে। যেমন তারিখ রাইটিং এর ক্ষেত্রে দেখেন না, অনেকে এরকম করবে যে ফেব 14, কেন এই তারিখটা দিচ্ছি আপনারা মিসকনসেপশন রাখেন না। ফেব্রুয়ারি 14 হচ্ছে সুন্দরবন দিবস। সো সুন্দরবন দিবস আপনি প্রথমে মাস, তারপরে মানে যদি এটা দেখেন আপনার ল্যাপটপে আপনার ফোনে এইভাবে দেওয়া থাকে, কিন্তু এইটা হচ্ছে ইউএস ফরম্যাট, আমেরিকান। বাট আমরা একাডেমিক্যালি ব্রিটিশ ইংলিশ ফলো করি। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আগে দিতে হবে তারিখ, তারপরে দিতে হবে মাস। ঠিক আছে, এবং মাসের ক্ষেত্রে জাস্ট ফেব লেখা যাবে না, ফেব্রুয়ারি 2026। কারণ আমরা এই জায়গাতে কোনো রকমের কি করব না, কন্ট্রাকশন ফর্ম মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ ফর্মাল লেটারে দেওয়া যায় না। যেমন শুড নটকে আপনি শুডেন্ট বলছেন, এক্সামিনেশনকে আপনি এক্সাম বলছেন, এগুলো করা যাবে না। আমাদের কিন্তু অলরেডি ফ্রি ক্লাস একটা ফর্মাল লেটারের উপর হয়েছিল, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। জাস্ট একবার দেখে নিলে আমার মনে হয় যে আপনারা এই জায়গাতে আর কোনো ধরনের ভুল করবেন না। বিশেষ করে সাবজেক্টটা কিভাবে লিখতে হয়, লাস্টে সাইনিং অফটা কিভাবে করতে হয়, দেয়ার ফরের লাইনটা কিভাবে লিখতে হয়। কারণ অ্যাজ এ টিচার যখন খাতা দেখে পুরা লাইন বাই লাইন পড়া কিন্তু সম্ভব না। তো প্রথমেই আমি জাস্ট ওই যে স্ট্রাকচারটুকু, যে কিভাবে আপনি সাবজেক্ট লিখেছেন, কিভাবে আপনি ডেটটা লিখেছেন, কমা দিয়েছেন কোথায়, দেওয়ার পরে উভয় পাশে কমা আছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো দেখলেই কিন্তু আমার মোটামুটি বোঝা হয়ে যাবে যে আপনি আসলে কতটুকু ডেপথ অফ নলেজ আপনার আছে। ঠিক আছে, তা আমাদের যেই বইটা আছে, আমাদের নেক্সট জেনের যে বইটা, ওই বইটা থেকে খুব সুন্দর করে আমাদের ওই ইয়েগুলোও কিন্তু দেখানো হয়েছে। ঠিক একই জিনিস রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রেও আপনার রিপোর্ট রাইটিং একটা হেডলাইন থাকতে হয়, রিপোর্টারের নাম, ঠিক আছে, তারপরে তারিখ, এগুলো থাকতে হয়। প্যাসিভ ভয়েসে লিখতে হয়, অ্যাক্টিভ ভয়েসে না লিখে। এই জিনিসগুলো আপনাকে করা লাগবে। তারপরে আপনি যাবেন ক্যাটাগরি 2-তে। সো ক্যাটাগরি 2 এর জন্য আপনার যেটা প্রয়োজন হবে, ওই যে 12টা আমাদের গ্রামাটিক্যাল মানে আইটেম যেগুলো আছে, ওইগুলো সম্পর্কে যদি আপনার খুব ভালো দখল থাকে, আপনি যদি জানেন কিভাবে কোথায় কানেক্টর ব্যবহার করতে হয়, কোথায় প্রিপোজিশন ব্যবহার করতে হয়, ফ্রেজের ব্যবহার কোথায় কেমন হয়। সো এই রাইটিং ইনস্ট্রুমেন্টগুলো না জানলে না, এখানে আপনি আসলে মুখস্থ করা ছাড়া কোনো উপায় আপনার আসলে নেই। তারপরেও আমি বলবো যে যদি আপনি মুখস্থ করেন, সেই ক্ষেত্রে আপনাকে কিছু কিছু জিনিস ফলো করতে হবে। যেমন এটাকে আমরা বলি টিডিসি, টপিক সেন্টেন্স, ডেভেলপার আর কনক্লুডিং সেন্টেন্স। এইভাবে আপনাকে লিখতে হবে। এখন যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো আসলে পরীক্ষা যদি একদিন পরে হয়, 2 দিন পরে হয়, আপনার এটা এখন মাথায় নেওয়ারও দরকার নেই। আপনি ওই জিনিসগুলোতে বেশি ফোকাস করেন। ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আমাদের আসলে খুব করে বেশি প্রয়োজন। আর কতক্ষণ হবে ক্লাস? এই তো ক্লাস শেষের পর্যায়ে। জাস্ট আমি এখন একটু দেখাই দিই যে আপনারা যারা এতক্ষণ ক্লাস করলেন তাদের জন্য ধন্যবাদ। আমি শুরু থেকে বলছিলাম যে আমাদের যে পেইড ব্যাচ চলমান, অনেকে দেখছেন আমাদের পেইড স্টুডেন্টরা যারা জয়েন করেছে তাদের কাছ থেকে আপনারা রিভিউ দেখলেন। তো আমি বলবো আপনারা যদি ওদের সাথে যুক্ত হতে চান, আমাদেরকে জাস্ট আলাদা করে নক করতে পারেন, আমরা আপনাদেরকে আরো কিছু ডেমো ক্লাস দিতে পারি। কিন্তু আমাদের এই জায়গাতে একটা জিনিস জাস্ট আমি বলবো যে আমাদের প্ল্যাটফর্মটা হোয়াই ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার প্ল্যাটফর্মস ফ্রম দ্য মার্কেটে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কেন ডিফারেন্ট? বিকজ আমরা এখন একমাত্র যারা জুম ইন্টারাকশন এইটা মার্কেটে রেখেছি। ইন্টারাকশন মানে হচ্ছে এই যে এখন আপনারা যারা ক্লাস করছেন, আপনি কিন্তু চাইলেই আনমিউট করে আমার সাথে কথা বলতে পারছেন না, পার্সোনাল প্রবলেম শেয়ার করতে পারছেন না, বা আমি চাইলে আপনাকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের যে ক্লাস, সেখানে খুবই লিমিটেড অ্যামাউন্ট অফ স্টুডেন্টসকে নেওয়া হয়। সো ধরেন 20 থেকে 30 জন সবাইকে আমি দেখতে পাচ্ছি, সবাই আমার সাথে আনমিউট করে কথা বলতে পারছে। আমি প্রতিদিন ক্লাসে ওদের রোল কলও করি। ঠিক আছে, সো কার কোথায় সমস্যা, যদি একটা স্পেসিফিক রুল কেউ না বুঝতে পারে, সাথে সাথে আনমিউট করে কথা বলতে পারে, যেটা অন্য প্ল্যাটফর্মে আপনি পাবেন না। তো এটা আমাদের ব্যাচের একটা ইউনিক সেলিং পয়েন্ট। ঠিক আছে, এছাড়া 1-to-1 কনসালটেন্সি আপনি পাবেন। আপনি ধরেন কোথায় আপনার সমস্যা, সেটা তো আরেকজনের সমস্যা হবে না, কিন্তু এইখানে তো আমি জেনারেলিস্ট একটা ধরেন ডায়লগ দিচ্ছি, যেটা সবার জন্য দিচ্ছি, কিন্তু সবার তো এই সেম সমস্যা আসলে না। এটা একটা জিনিস। আর একটা হলো আমাদের যে প্রিন্টেড বুকস আপনাদের দেখালাম, যেমন আপনারা ইংরেজি বইটা সবাই দেখেছেন, ঠিক একইভাবে আমাদের কিন্তু বাংলা বইও আছে, আমাদের আইসিটি বইও আছে। সো যদি আপনাদের একটু বইটা আমি দেখাই, এই যে আমাদের বই 3টা। ঠিক আছে,
এই বইগুলো আপনারা আমাদের ব্যাচের সাথেই পাবেন। যারা বলছিলেন যে বইটা আলাদা করে কিনতে চাই, আমরা এখন পর্যন্ত কমার্শিয়ালাইজড কোনো চিন্তা ভাবনা এভাবে করিনি, কিন্তু হয়তো আমরা আপনাদের যদি সেরকম পর্যাপ্ত সাড়া পাই, হয়তো আমরা বইটা আলাদা করেও সেল করব। তবে আমাদের বইয়ের অলরেডি আপনারা কিন্তু এক্সক্লুসিভ ফিচারগুলো দেখেছেন। আমাদের বইটা খুবই শর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক, ঠিক আছে? এখানে জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসে, শুধু সেইগুলাই দেওয়া আছে, এবং কোনগুলো স্কিপ করতে হয় সেটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, মার্কেটে অন্যান্য বইয়ের মতো না। সো এই যে সমস্ত বিষয়গুলো যদি আপনারা নেন, পাশাপাশি এটাও যদি মাথায় রাখেন, আমাদের যারা মেন্টর, সো ইনক্লুডিং মি, আমরা কিন্তু সবাই ঢাকা ইউনিভার্সিটির টিচার্স প্যানেল। সো আপনাদের যেই ভাই আপুরা ক্লাস নিবে সবাই ঢাকা ইউনিভার্সিটির, তো অনেকের এইখান থেকে এইচএসসির পরে তাদের লক্ষ্য কি থাকে, যে একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। তো আপনাকে যারা পড়াচ্ছে তারাই কিন্তু ওই পথ অলরেডি পাড়ি দিয়ে এসেছে। তো আপনাদের কিন্তু ওই যে ক্লাসের মাঝে মাঝে এইভাবে ওই গাইডলাইনটাও দেওয়া হবে, এবং আমরা এমন ভাবে ক্লাসগুলো ডিজাইন করছি যাতে আপনার অ্যাডমিশন প্লাস একাডেমিক একসাথে দুইটা জিনিসই হয়ে যায়। তো এটাও আমার মনে হয় আপনাদের জন্য খুবই কাজে লাগবে। এখন আমাদের লিমিটেড সিট যেহেতু বলেছি, যেটা আমরা জুমে নিচ্ছি, চাইলেও আমরা কিন্তু ওই 100 200 300 জন স্টুডেন্ট নিতে পারবো না এখন। তো আপনাদের যদি মনে হয় যে না, দিস ইজ মানে রিয়েলি গুড ফর ইউ এবং ইট ক্যাটার্স টু ইউর নিড, আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। যদি মনে করেন যে না, আমি টেস্ট পরীক্ষার পরে যুক্ত হব, তাও আমাদের আগে থেকে একটু মানে কনফার্ম করে রাখতে পারেন আপনার আসনটা, ঠিক আছে? আমার মনে হয় যে আপনারা খুব ভালো কিছু এখানে করবেন। যারা জানেন না আমাদের ব্যাচের ব্যাপারে, আমাদের রেগুলার ফি হচ্ছে 4000 টাকা, কিন্তু আমরা এখন 2500 টাকা, মানে 2499, টু বি ভেরি স্পেসিফিক, 2499 টাকায় আমরা কি করছি, আমরা 5টা বিষয়, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ ফার্স্ট পার্ট, ইংলিশ সেকেন্ড পার্ট অ্যান্ড আইসিটি, আর তার সাথে আপনারা প্রিন্টেড বই, ওইটা আপনারা পাচ্ছেন। হাউ টু এনরোল, জাস্ট আমাদের ফেসবুক পেজে আপনারা যদি নক করেন তাহলেই হবে। বা আমি একটু আমাদের টিমের কাউকে একটু অনুরোধ করব, আমাদের হচ্ছে কমেন্টে একটু আমাদের হোয়াটসঅ্যাপের যেই সাপোর্ট নাম্বারটা আছে সেটা দিয়ে দিতে। পাশাপাশি যারা শেষ পর্যন্ত আছেন, আমাদের রাইটিং পার্টের জন্য যে সাজেশনটা সেটা নিবেন, তাদের জন্য একটা গুগল ফর্ম আছে, এই ফর্মটাও যদি কেউ দিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে, ওরা কিন্তু ফর্মটা পূরণ করে ফেলতে পারে। আমি আরেকবার দেখাই দিই, এই যে আপনারা যারা চাচ্ছেন আমাদের প্রত্যেকটার জন্য আপনাদের সাজেশন, হ্যাঁ, টেস্ট পরীক্ষার জন্য বিশেষ করে, ওইখানে কিন্তু আপনার কিছু গাইডলাইনও আছে, কিভাবে মানে কি কি ফলো করা লাগবে, কোনগুলো স্কিপ করা লাগবে, সেগুলোও কিন্তু দেওয়া আছে, প্যারাগ্রাফ, কম্পোজিশন, সবগুলোর জন্য, ঠিক আছে? তো এটা যদি আপনার পেতে হয়, জাস্ট একটা সিম্পল কাজ করতে হবে। আপনি জাস্ট 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটা গুগল ফর্ম আপনাকে দেওয়া হবে কমেন্টেই, বা আপনারা হচ্ছে আমাদের পেজে নক দিতে পারেন গুগল ফর্মের জন্য। আপনি ফর্মটা পূরণ করবেন, পূরণ করার সাথে সাথে আপনি ওই ফর্মে যে নাম্বারটা দিবেন আপনার, ওই নাম্বারে আমরা আমাদের এই সাজেশনটা পাঠিয়ে দিব, ঠিক আছে? এখন যদি কারো কোনো প্রশ্ন আপনাদের থাকে, স্পেসিফিক কোনো প্রশ্ন, আপনারা প্রশ্ন করতে পারেন। আই উইল বি হ্যাপি টু অ্যান্সার। দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। নুসরাত জাহান, বেস্ট সাজেশন ক্লাস ফর ইংলিশ, থ্যাংক ইউ। আমরা প্রথম পরীক্ষা বাংলা, এই ক্লাসে ইংরেজি সব টপিক কিভাবে উত্তর করবো খুব ভালোভাবে শিখতে পারলাম, থ্যাংক ইউ। এটাই আমাদের পক্ষ থেকে এজেন্ডা ছিল। আপনার কাছে অনুরোধ করতেছি বেসিক গুলো দিন। বেসিক গুলো কোথায় দিব? বেসিক গুলো তো আপনাকে শিখতে হবে, সেটার জন্য ইউ ক্যান এনরোল আওয়ার ব্যাচ। আশা করছি হতাশ হবেন না, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কোনো আমি প্রশ্ন দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শেষ করি, অনেকে নামাজ পড়তে যাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, এবং আমরা মাঝে মাঝেই রেগুলার ইন্টারভ্যালে হয়তো এরকম ক্লাস নিয়ে আসবো, বাট আপনাদের যে পার্টিসিপেন্ট নাম্বার দেখি এবং আপনাদের আসলে সেরকম ইন্টারেস্ট দেখি না, সেক্ষেত্রে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। তবে আমি বলবো যে যারা হয়তো সুযোগ পাননি, পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা করে নেবেন বা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। পাশাপাশি যদি আপনারা আরো এরকম ক্লাস পেতে চান বা স্পেসিফিক কোনো টপিক নিয়ে পেতে চান, সেক্ষেত্রে আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।